বলছি আজকে সবাই এসেছেন, খুব ভালো লাগছে। মানে সাধারণ যে পরিশীলিত স্বাগতম, সেটা হচ্ছে অনেক বৈঠকি মেজাজ এটা বলা যে আজকে সবাই উপস্থিত হয়েছে, ভালো লাগছে। এখন কতগুলো জিনিস আছে, যেমনি এমন কোনো ভালো জিনিস যেটা যতটা আমি জানি এখন দুর্গাপুরে বহু মানুষ আছেন আপনারা যারা কিন্তু প্রতি মুহূর্তে সাহিত্যের চর্চা করছেন, সাহিত্য সম্বন্ধে ভাবছেন, নতুন কিছু একটা এক্সপেরিমেন্ট করছেন। তো সেখানে আমাদের মনে হলো যে পার্থদার, ডক্টর পার্থ ঘোষ, আমি তার পরিচয় দেব, কারণ আপনারা যারা একটু বয়স্ক আছেন, যারা তাদের থেকে অনেকে বিজ্ঞানের জগতে যারা আছেন তাদের কারোর কাছে পরিচয় দেওয়ার দরকার নেই। তো পার্থদা এসেছেন, পার্থদা এর আগেও এসেছেন, আমি আমার স্কুলে নিয়ে গেছি, এখানেও অনুষ্ঠান করেছি, সেখানেও বিভিন্ন মানুষকে ডেকেছি, কিন্তু তখন আপনাদের সাথে পরিচয় ছিল না। আর এখন এই সামনে নুরুল বসে আছে, এরকম এতটা ঝলমলে ছেলে খুব চট করে দেখতে পাওয়া যায় না। তো সেদিন একটুখানি আমি সন্ধ্যাবেলা বললাম যে কোথায় আছেন, চলে আসুন, একটু আড্ডা হয়। এবং সেখানে আমাদের নয়নও হাজির, দুজনে এসে হাজির। নয়ন বাড়ি গেছে বোধ হয় রাত 12টার পরে, 7:30 8টা থেকে আমাদের আড্ডা শুরু হয়েছিল। তো সেটা যেটা ইংলিশে বলে মেসমারাইজিং এফেক্ট, হিপনোটাইজিং এফেক্ট, সেটা আমার দাদা এত জোরালো ভাবে আছে, কোথায় রুমা দেখতে পাচ্ছেন না, তাই না? সেটা আছে, সেটা আমার মনে হলো যে একা এই রস আস্বাদন খুব আনন্দ হয়। এর আগেও কিন্তু অনেকে এসেছেন, বিভিন্ন স্কুলের প্রধানরা এসেছেন, আনন্দ পেয়েছেন। তা আমাদের যেটা এই ক্যালাইডোস্কোপিক পার্সোনালিটি বলে, অনেকগুলো বিচ্ছুরণ বেরোয়, সেটা কিন্তু আমার দাদার মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু যারা বিজ্ঞান বোঝেন তারা একরকম বোঝেন, যারা সাহিত্য বোঝেন তারাও কিন্তু একদম চরম একটা উচ্চতার একটা আনন্দ পাবে। সেই জন্য আমার মনে হলো যে তখন আমার এই ভাইটি কিন্তু বললো যে এটা স্যার হবে না, একটা কিছু ব্যবস্থা করতে হবে। আর ক ঘন্টা বোধহয় সব মিলিয়ে কার্যকরী হয়তো 12 14 15 ঘন্টার মধ্যেই সমস্ত বন্দোবস্ত সে করে দিয়েছে। যাই হোক, সেই জন্য মনে হলো যে আজকে 2-3টে জিনিস তার মানে ভার্সাটিলিটি যেটা আছে সেটা আমরা যদি সবাই একটুখানি উপভোগ করি, আমি কেন একা, আরে যারা যারা আছেন তারা সম্মিলিতভাবে কিছুটা হোক না। তা আমি যেটা ব্যক্তিগতভাবে দরকার হয় সেটা হচ্ছে একটুখানি পরিচয় দেওয়া। সেটা আপনারা যারা কম বয়সী আছেন তারা অনেকে জানেন না, সেটা একটু জানানো দরকার। এইটা একটুখানি আগে বলি, তো শুধু বলি মানে সেটা পড়ে বলতে হবে, সেটা এত লম্বা মনে রাখা সম্ভব নয়। পার্থদার যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী, এখন প্রথম যেটা বলি একটা, সেটা হচ্ছে আমাদের বিজ্ঞানাচার্য সত্যনাথ সম্বন্ধে আমরা সবাই জানি, কোনো না কোনোভাবে আলোচনা করি। পার্থদা সত্যনাথের সবচেয়ে প্রিয় ছাত্রদের অন্যতম, এবং এখন পর্যন্ত যারা সত্যনাথের কাছে পিএইচডি করেছেন পার্থদাই আছেন আমাদের মধ্যে। এখন সেটা শুধু তাই নয়, পার্থদার ব্যাপার হচ্ছে তিনি একজন জনপ্রিয় লেখক, দার্শনিক এবং সঙ্গীতজ্ঞ। পার্থদা এশিয়ান কোস্ট ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসের অধ্যাপক ছিলেন, আবার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন চেয়ারম্যান, একাডেমি অফ ফাইন আর্টসের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য এখন। অন্যদিকে বিশ্বভারতী মিউজিক বোর্ডের একসময় সাংবাদিক সাধারণ সম্পাদক ছিলেন। রবীন্দ্রনাথের দর্শন এবং সঙ্গীত নিয়ে তার একাধিক গুরুত্বপূর্ণ রচনা আছে। পদার্থবিদ্যার জগতে তার অবদান থিওরিটিক্যাল ফিজিক্সে সর্বাধিক, বিশেষ করে কোয়ান্টাম মেকানিক্সের
ধারণাকে জোরালো করার ক্ষেত্রে। এদেশে বিজ্ঞানকে জনপ্রিয় করার ক্ষেত্রে তার অবদান অসীম। আপনারা কি জানেন না? যাদের বয়স মানে আমাদের বয়স 15 যারা জানেন, কিন্তু আপনারা অনেকেই বয়স অনেকে 80 75 মানে পরে এবং 80 পরে জন্মেছে, অনেকে জানেন না। পার্থদা সেই জন্য ডিডি ন্যাশনালে দুটো অনুষ্ঠান করতে, সেটা হচ্ছে একটা হচ্ছে কোয়েস্ট আর একটা হচ্ছে ইউরেকা। আমার বন্ধু বান্ধব যারা এখন বিদেশ টিদেশে আছেন তারা বলেন যে ওই অনুষ্ঠান দেখবার জন্য তারা খেলাধুলো ছেড়ে দিয়ে এসে উপস্থিত হতেন। এবার বহু নাটক, শ্রুতি নাটক সেসবে অংশগ্রহণ যেমন করেছেন, তেমনি তৈরি করতে শ্রুতি নাটক আমাদের সুচিত্রা মিত্রের সাথে একদম টপ পর্যায়ে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফিল্ম দ্য কোয়ান্টাম ইন্ডিয়ান্স, এটা তৈরি করেছেন উনি। এখানে সত্যনাথ বোস, মেঘনাথ সাহা এবং সিভি রমনের জীবন ও কাজ সম্পর্কে। পার্থদা জাতীয় পুরস্কার পেয়েছেন বেস্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি কভারেজের জন্য, পেয়েছেন বিজ্ঞানকে সমাজে জনপ্রিয় করার জন্য ইন্দিরা গান্ধী প্রাইজ ফর দ্য পপুলারাইজেশন অফ সায়েন্স। আচার্য সত্যনাথ রায় যেটা বললাম, তিনি এখন পর্যন্ত সত্যনাথ সরাসরি আজকে শুনতে পাবেন, আমি কিছুই বলবো না, দাদাই বলবেন, সরাসরি কিন্তু কত রকমের রেফারেন্স দিয়ে, যেটা আমাদের কাছে একটা অবিশ্বাস্য মনে হয়, সময়টা তো পেরিয়ে যাচ্ছে। এবার কিন্তু পার্থদার আরেকজন অতি বিখ্যাত গুরু ছিলেন আব্দুল সালাম। আব্দুল সালাম ফিজিক্সে পাকিস্তানের নোবেল লরিয়েট। এবং সেখানে মাঝে মাঝে এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে একটা গল্প যাচ্ছে, গল্প বলবো না, ঘটনা। ডক্টর গাঙ্গুলি, আব্দুল সালামের মাস্টারমশাই, তাকে প্রফেসর সালাম কিরকম ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তো সেই ঘটনা কিন্তু পার্থদাকে শুনতে পাবেন, কারণ তার আবার কিন্তু ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। পার্থদার রিসেন্ট কাজ, এখন পার্থদার অনুমতি নিয়ে বলি, পার্থদার বয়স প্রায় 84, তাই তো? 84 পড়েছি। 84 পড়েছেন। গতকাল যারা এনআইটিতে ছিলেন তারা জানেন, তিনটে ভিডিও তিনি করেছেন 21 মিনিট করে। পৃথিবীর সৃষ্টি কি করে হলো, সেটা একটা এত অপূর্ব কাজ। এখন আমরা বলছিলাম যে সেটা কিন্তু আসলে 27টা হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে সেটা কিন্তু মধ্যখানে খানিকটা বানচালি হয়ে গেল, আবার কখন নতুন করে শুরু করতে হবে। সেটা একটা বিখ্যাত বই যেটা রুটলেজ বার করেছে, সেটা হচ্ছে, আমরা জানি 1930 সালে, অনেকে এটা নিয়ে এখন আলোচনা করছেন, 1930 সালে আমাদের রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের মধ্যে যে আলোচনা হয়েছিল, সে আলোচনা সংক্রান্ত দুটো বই, খুবই গুরুত্বপূর্ণ দুটো ভলিউম বেরিয়েছে। দুটোই কিন্তু এডিট করেছেন পার্থদা। একটি বই যেটা সারা পৃথিবীর বিখ্যাত সায়েন্টিস্টরা লিখেছেন, ফিজিসিস্টরা, তার মধ্যে একটি বই হচ্ছে আইনস্টাইন, টেগোর অ্যান্ড দ্য নেচার অফ রিয়ালিটি। এটা আইনস্টাইন দিয়ে যেটা শুরু হচ্ছে, সেটা কিন্তু বিজ্ঞানীরা লিখেছেন। আর আরেকটা ভলিউম, সেটা হচ্ছে টেগোর না রবীন্দ্রনাথ টেগোর আইনস্টাইন অ্যান্ড দ্য নেচার অফ রিয়ালিটি। সেখানে কিন্তু যারা বিশিষ্ট সাহিত্যিক তারাই আলোচনা করেছে। রজার বেনোজের মতো লোকও কিন্তু সেখানে লিখেছে। এবার আরেকটা যে মেটেরিয়ালিজম অ্যান্ড ইমেটেরিয়ালিজম ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়েস্ট, সেটা কিন্তু পার্থদারই এডিট করা। এছাড়া 1989 সালে MBE ব্রিটিশ এম্পায়ার থেকে মেম্বার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, সেটা কিন্তু আমাদের এখানে যেমন সরকারি পদ্ম থাকে, পুরস্কারগুলো থাকে, সেরকমই পুরস্কার। তো তাতেও কিন্তু পার্থদাকে ধরা যাবে না। আমি একটা ছোটখাটো সংক্ষেপে একটু বলবার চেষ্টা করলাম। আজকে এই আমরা আলোচনাটা করবো কয়েকটা পর্বে। আমি শুরুটা করবো শান্তিনিকেতন দিয়ে, যেহেতু আমাদের একটা বিশেষ দুর্বলতা এই, তা সেইটার পরে আমি একটু একটু করে যাবো।
এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে শান্তিনিকেতন, কলকাতা, প্রসঙ্গ বিজ্ঞান, প্রসঙ্গ রবীন্দ্রনাথ, এবং শেষে আপনাদের প্রশ্ন। 1 ঘন্টার মতো আমরা যা কিছু প্রশ্ন তার আগে করবেন, একটা আলোচনা হবে, ভালো লাগবে। কারণ আপনাদের যে বয়স, সে বয়সে কিন্তু এগুলো শুনলে পর ভবিষ্যতে ডিভিডেন্ড দেবে। এখন কথাটা বোঝা যাবে। দাদা শুরুটা করি। শান্তিনিকেতনে থাকাকালীন আমি শান্তিদেব ঘোষ, আমাদের রামকিঙ্কর বেজ, ধ্রুবতারা যোশী, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, এদের সাহচর্য পেয়েছেন। সামগ্রিকভাবে এদের খুব কাছাকাছি এসেছে। আমি প্রথমে শান্তিদেব ঘোষকে দিয়ে শুরু করি। আপনার শান্তিদা সম্বন্ধে আপনার যে অভিজ্ঞতা, কিভাবে পরিচয় হলো, কেমন হলো, কিভাবে হলো, সে সম্বন্ধে যদি একটু বলেন আমাদের। নমস্কার। আমি এসেছিলাম এনআইটিতে একটা বক্তৃতা দিতে, যেটা সম্বন্ধে সুচিত্র বললেন। তারপর কথাবার্তার মাধ্যমে, আড্ডার মাধ্যমে হঠাৎই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো একদিক দিয়ে বলতে পারেন যে আমি বেশি অপ্রস্তুত। আমি শুনেছি আপনাদের মধ্যে অনেকে কবি আছেন, সেটা শুনে প্রথমেই খুবই ভয় পেয়েছি। যাই হোক, আমি বেসিক্যালি আড্ডাবাজ লোক। তো আড্ডার মেজাজেই কথা বলবো, বেশি গম্ভীর আলোচনার মধ্যে ঢুকবো না। আজকে দুপুরে আপনারা সব এসছেন, রোববার দিন আপনাদের রেস্ট করার কথা, সেখানে এসেছেন, অত্যন্ত ধন্যবাদ। আপনাদের সবার সঙ্গে পরিচয় হয়ে আমি খুবই আনন্দিত। আমি শান্তিনিকেতনে গিয়েছিলাম 1968 সালে অক্টোবর মাসে। এখনো তারিখটা মনে আছে। আমি ফর্মালি বিশ্বভারতীর অধ্যাপক হিসেবে 28শে অক্টোবর আমি ওখানে জয়েন করি। তখন ওখানে সেই দিন থেকে বিজ্ঞানে পোস্ট গ্রাজুয়েট কোর্সে শুরু হয়, এবং ফিজিক্সে পোস্ট গ্রাজুয়েট কোর্সের প্রথম লেকচারটা আমি দিয়েছিলাম। দীপঙ্কর চ্যাটার্জি নিয়ে গিয়েছিলেন আমাকে। আমি খুব ভয় ভয়ে গিয়েছিলাম। আমি বিজ্ঞানের লোক, যাচ্ছি শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথের ইউনিভার্সিটিতে পড়াবো, সেটাতে তো আপ্লুত আমি একদম। তার আগে সত্যেন বোসের ছাত্র ছিলাম। তিনি আমায় কি বলেছিলেন, আমি এই অ্যাপার্টমেন্ট নিয়ে যাচ্ছি, সেটা যদি পরে সুযোগ হয় বলবো। যেমন ইংরেজিতে যাকে বলে লট অফ ট্রেপিডেশন, আমি গিয়েছিলাম। তো আগে থেকেই আমার কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বহুদিনের পরিচয় ছিল। আমাদের বাড়িতে কলকাতায় একটা, বাড়িটা বড়, সেই কারণে, এবং আমাদের পরিবারের সঙ্গে বিষ্ণুদে আমার বাবা কাকা, সেই সূত্রে অনেক শিল্পীদের পরিচয় ছিল, এবং তারা আমাদের বাড়িতে প্রায় রিহার্সাল দিতেন। যেরকম আশ্রমিক সংঘের সমস্ত রিহার্সাল আমাদের বাড়িতে হতো। শৈলজাবাবু আসতেন, রিহার্সাল দিতেন। সেখানে সেই সবের মাধ্যমে সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার অনেক দিনের আলাদা। শান্তিনিকেতনে গেলাম, সেখানে তো আমরা সবাই মোহরদি বলি ওকে, মোহরদি ছিলেন। যাওয়ার আগেই আমি প্রায় 4-5 বছর দেবব্রত বিশ্বাসের কাছে গান শিখেছি। মোহরদি আমার গান খুব পছন্দ করতেন। যেতেই সবাই জেনে গেছে যে আমি গান করি। তো তখন জানি না এখনো আছে কিনা, নবীন বরণ বলে একটা অনুষ্ঠান হতো। যারা নতুন ছাত্রছাত্রী এবং নতুন শিক্ষক
বা কর্মী যারা যেতেন তাদের পরিচয় করিয়ে দেওয়ার প্রশ্ন। এটা হয়েছিল উদয়ন গৃহের সামনে সন্ধ্যাবেলা, এবং সেখানে আমাকে একটা গান করতে বলা হয় এবং আমি গানটা করেছিলাম। সামনেই বসেছিলেন শান্তিদেব ঘোষ। তো শান্তিদেব ঘোষের গোপের ফাঁকে আমি একটা হাসি এমন দেখলাম যে বুঝলাম ওনার গানটা আমার পছন্দ হয়েছে। তো সেই সূত্র থেকেই শান্তিদেবের সঙ্গে আমার পরিচয়। গানটা কি করেছিলাম সেটাও বোধহয়, যদি আমার মেমোরি ঠিক থাকে, সেটা হচ্ছে খুব বেশি কেউ গান না, গানটা দেবব্রত বিশ্বাসের কাছে শিখেছিলাম। রুদ্র বেশে কেমন খেলা, কালো মেঘে। তারপরে শান্তিদার সঙ্গে পরিচয় হয়ে গেল। দেখলাম শান্তিদার মধ্যে একটা উদারতা আছে যেটা চট করে সকলের মধ্যে দেখা যায় না, দেবব্রত বিশ্বাসের মধ্যে ছিল। এই যে বিজ্ঞান ওখানে চালু হচ্ছে স্নাতকোত্তর স্তরে, এটা নিয়ে ওখানে একটা বেশ ভালো রকম বাধা ছিল। অনেকেই মনে করতেন এটা ঠিক হচ্ছে না, কিন্তু শান্তিদা এটাকে খুব সাপোর্ট করতেন। সেই সব কারণে মাঝে মাঝে শান্তিদার সঙ্গে আমার দেখা হতো। ওখানে ফিজিক্সের বড় ন্যাশনাল লেভেলে কনফারেন্স হচ্ছে, শান্তিদাকে বললাম, উনি বললেন এই এই করো করো, নিজে এসে গান করলেন। নৃত্যেরও তালে তালেটা ছাত্রছাত্রীদের দিয়ে করালেন, নিজে গান করলেন, যার অন্ত নাই, অসাধারণ গান। তারপর একদিন হঠাৎ একজন এসে আমাকে ফিজিক্স ডিপার্টমেন্টে বললেন যে শান্তিদা আপনাকে ডাকছে। আমি গেলাম, বললেন যে শোনো, আমার খুব ইচ্ছে যে আমি এবার ফাল্গুনি করছি, আমার ইচ্ছে যে তুমি আমার এই নবযৌবনের দলে থাকো। এরকম অপরচুনিটি তো সহজে পাওয়া যায় না, পেয়েছিলাম। সেই সময় শান্তিদার ডিরেকশনে গান টান শিখেছিলাম। এই আমাকে আরেকবার ডেকে পাঠিয়ে একটা বিশেষ একটা গান শিখিয়েছিলেন। এটা ইন্টারেস্টিং, এই জন্য বলছি। উনি বললেন যে এবার স্বাধীনতা দিবসে আমার ইচ্ছে তুমি একটা গান করো। নিশ্চয়ই করবো। বলে একটা শর্ত আছে, আমি যেভাবে তোমাকে শেখাবো এই গান তুমি অন্য কোনোভাবে কোথাও কোনোদিন গাইতে পারবে না, কথা দাও। শান্তিতে এই তো প্রশ্নই উঠছে না। বলে না না না, অনেক স্বনামধন্য গাইয়া আমার কাছে একরকম ভাবে শেখে, তারপরে অন্যভাবে রেকর্ড করে, তুমি করবে না বলো? শান্তিদের প্রশ্নই উঠছে না। আমি কোনোদিন শিল্পী ওরকম হবো না, আমি সেটা বলিনি, মনে মনে বলছি। আপনি আমাকে শেখান গানটা। তারপরে বেশ কিছুদিন ধরে উনি আমাকে গানটা শিখিয়েছিলেন এবং খুব শক্ত লেগেছিল আমার গানটা। কারণ উনি ঠিক যেভাবে উচ্চারণ করে গানটাকে গাইতে এ করেছিলেন, আমি অভ্যস্ত ছিলাম না। গানটা ছিল সার্থক জনমামা, জন্মেছি এই দেশে। সার্থক বললে হবে না, সার্থকা বলতে হবে। যাই হোক, কোনো রকমে আমি গানটা গেয়েছিলাম। আমার স্ত্রী পরে বললেন যে তুমি কবিতাটা ভালোই পড়লে। এই আর কি। রামকিঙ্কর বেগ সম্বন্ধে, হ্যাঁ, এ তো আপনার অসাধারণ। চুরিতে
আমি বলি দু তিনটে যে অভিজ্ঞতা শুনবেন অনেক মানে চিরকাল মনে থাকবে, ভুলবেন না। আমি যাবার কিছুদিন বাদেই দীপঙ্কর চট্টোপাধ্যায় আমাদের ফিজিক্স আমাকে যিনি নিয়ে গিয়েছিলেন ওখানে, অমর্ত্য সেনের ক্লাস ফ্রেন্ড ছিলেন দীপঙ্কর দা, আমার সঙ্গে নানা লোকের পরিচয় করে দিচ্ছেন। একবার প্রতিমা দেবীর সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন, রামকিঙ্কর রেজের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন, হয়তো 1 মিনিট নতুন অধ্যাপক এসছেন, নমস্কার নমস্কার হয়ে গেল। তারপরে কয়েক মাস বাদে একদিন, তখন ওখানে সর্বরী রায়চৌধুরী ছিলেন কলাবাবু। সর্বরীদার সঙ্গে আমার খুবই একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তো সর্বরী বাবুর একজন মামাতো ভাই, সে আমার সঙ্গে কলেজে পড়ত, সে গিয়ে গেছে। তো সর্বরীবাবু আমায় বললেন যে ও এসছে, তো আপনার সাথে দেখা করতে চাই, আপনি একটু কলা ভবনে আসবেন সকালে। আমি গেলাম, ঝলমলে সকাল একটা। তখন পরে বলবো, তখন কলা ভবন কি কলা ভবন ছিল সে ভাবাই যায় না। তো কথাবার্তা চলছে, হঠাৎ সকলেই রামকিঙ্কর বেশ কি করে সবাই কিঙ্করদা আসছেন। আমার সর্বরী বাবু বললেন যে পার্থদা, ওখানে সবাই সবাইকে দাদা, পার্থদা কিঙ্করদার সঙ্গে আপনাকে একটু আলাপ করিয়ে। তো আমি ভাবছি তো কিঙ্করদার সঙ্গে তো আলাপ হয়েছে, কিন্তু আমি শিওর যে ওনার কিছু মনে নেই। আমার তখন 29 বছর বয়স, কি কেনই আমাকে মনে রাখবেন? আমি বললাম নিশ্চয়ই। তো আলাপ করিয়ে দিচ্ছেন, এই ডক্টর পার্থ ঘোষ নতুন অধ্যাপক এসছেন, চিনি, বোগাস। আমার অবস্থা আপনারা বুঝতে পারছেন। তবে দেখছি সমস্ত ছাত্রছাত্রী হেসে ছুটে পালিয়ে যাচ্ছে সব। পরের কমেন্টটা কি ছিল? সারাদিন অঙ্ক কষে। এটা মনে রেখেছেন উনি? আমি 70 বছরের ছাত্র, সেটা উনি মনে রেখেছেন। বোগাস সারাদিন অঙ্ক কষে। তারপর বললেন যে কোন গ্রামে উনি গিয়েছিলেন, সেখানে সায়েন্স এক্সিবিশন হচ্ছিল, সেখানে টয় ট্রেন চলছিল, কি সুন্দর, তোমরা করতে পারো না? তো তখন আমার 29 বছর বয়স, 30 বছর বয়স, তখন তো রক্ত গরম, ভাবছি এইবার তাহলে আমি রামকিঙ্কর বেজকে পেয়েছি। তো আমি বললাম, কিঙ্করদা একটা মডার্ন ফিজিক্স ডিপার্টমেন্ট, এখানে টয় ট্রেন চালালে লোকে কি বলবে? বললাম বলে চলে গেল। এমন যাকে আমার প্রেস্টিজটা একটু বাঁচল। ওমা দেখি ফিরে আসছে, শোনো, হ্যাঁ বলুন, আমার স্ট্যাচুগুলো দেখেছো? হ্যাঁ, চাঁদে পাঠাতে পারবে? মানে তর্কে হেরে গিয়ে এত আনন্দ আর জীবনে কোনোদিন হয় না। মানে এরকম একটা ব্রিলিয়ান্ট মাইন্ড কল্পনা করা যায় না, ওই স্তরের মানুষ। এবার আমাকে করবে পদ্মভূষণ পেয়েছে, সে বিচিত্র। উনি পদ্মভূষণ পেয়েছেন, তো সারা শান্তিনিকেতনে একদম আনন্দের পড়ে গেছে। একদিন সন্ধ্যাবেলা ছাত্রছাত্রীরা ওকে সম্বর্ধনা দিল। উনি এলেন, স্টাক সোভা সিংহসদনে হলো। তো উনি গান করলেন, শুনিল সাগরের শ্যামল কিনারে, অসাধারণ গাইলেন। ওই রকম গান কিন্তু এখন যে রবীন্দ্রসঙ্গীত শোনেন তার সঙ্গে মিলবেই না। এ একবারে খোলা মেলা, যেরকম রবীন্দ্রসঙ্গীত আগে ছিল, শান্তিদেব ঘোষের গান শুনলে যেরকম পাওয়া যায়, দ্রৌপদ বিশ্বাসের গানে যেটা পাওয়া যায়, ওই গান উদাত্ত কণ্ঠে। তার পরের দিনই কর্মী মণ্ডলী বলে একটা ছিল, অর্থাৎ যত কর্মী সে মানে শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য যারা সবাই মিলে একটা ছিল।
রবীন্দ্রনাথ করে গিয়েছিলেন, তারা ওকে একটা সম্বর্ধনা দিলেন। সেটা হলো শ্যামলীর সামনে ড্যাশ করে সেখানে। সেই সময় সুশীল ভঞ্জ বলে একজন, নাম শুনে থাকবেন, তিনি সঙ্গীত ভবনের প্রিন্সিপাল ছিলেন। একটু পরিচয় দিই ওর, উনি ভালো সেতার বাজাতেন। রবীন্দ্রনাথ ওকে অর্কেস্ট্রা করতে বলেন, তো উনি দুটো গান অর্কেস্ট্রা করেছিলেন, কিন্তু সবাই একই বাজাচ্ছে, এটা রবীন্দ্রনাথের পছন্দ হয়নি। এটা আমি শান্তিদার কাছে শুনেছি। রবীন্দ্রনাথ তখন বলেন যে আচ্ছা দে, আমি কথা বসিয়ে দিচ্ছি। সে দুটো বিখ্যাত গান হয়ে যায়, একটা হচ্ছে এসো শ্যামল সুন্দর, আরেকটা মোর ভাবনা রে কি হাওয়া। আপনারা যদি ভাবেন একেবারে সেতারের গতে এটা। তো সেই সুশীল ভঞ্জ সঙ্গে আমার খুব পরিচয় ছিল। উনি আবার হোমিওপ্যাথি করতেন। তখন আমার দুই ছেলেই খুব বাচ্চা, দুই না প্রথম ছেলে হয়েছে, প্রায় আমরা যেতাম ওর কাছে সকালে। তো উনি বলতেন আমি হোমিওপ্যাথি শিখেছি গুরুদেবের কাছে। খুবই হৃদ্যতা ছিল। তো উনি আমাকে বললেন যে পার্থবাবু, আপনি প্রথম গানটা আপনি গাইলেন, সুনীল সাগরের সাগর কিনা। কিন্তু জজদার কাছে শেখা রাজি হয়ে গেলাম। দ্বিতীয় জন গাইবেন নীলিমা সেন, তৃতীয় গানটা বাচ্চু গাইবে, প্রথমটা আপনি গাইবেন। এরকম অনার পাওয়া খুব বিরল। তো আমি তো না বলতে পারলাম না, নিয়ে নিলাম। সন্ধ্যাবেলা গেছি, বসেছি আমি, বাচ্চুদি এখানে, ড্যাসটা এখানে, কিন্তু কিংকর্দার কোনো পাত্তা নেই। কোথায় হই হই ব্যাপার, কিংকর্দা নেই। তারপরে দেখছি দূর থেকে ওই এন্ট্রান্সের ওদিকটা থেকে আসছে ওনারই এক ছাত্র, তখন কলা ভবনের শিক্ষক, তার কাঁধে হাত দিয়েছেন, একটা পায়ে দিকে আরেকটা পা দিকে করছে। এই করতে করতে এসে উনি বসলেন। তারপর সঙ্গীত, আমি গান শুরু করলাম। আমি দেখতে পাচ্ছি চোখের কোণা দিয়ে যে উনি ওখানে বসে আমার গানটা শুনে এরম এরম করছে। সেটা কি সমর্থন হচ্ছে? গান সমর্থন চলছে, দারুণ এনজয় করছেন, সেটা বোঝা যাচ্ছে। সেসব পর্ব তো গেল। তারপরে উনি কিছু বলবেন বা গান করবেন, এরকম একটা অবস্থা। শীতকাল চেঁচামেচি, সে শয়ে শয়ে লোক তাদের নিজেদের ইচ্ছা নিয়ে করছে, কিঙ্কর দা এটা করুন, কিঙ্কর দা সেটা করুন, আপনি কিছু বলুন। তো বলতে শুরু করলেন টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজ। ওই যে গান্ধী স্ট্যাচু, ওর একটা করা স্ট্যাচু আছে না, বিরাট গান্ধীর বিখ্যাত স্ট্যাচু, ওই যে গান্ধী স্ট্যাচু, মিনিস্টারের টেলিগ্রাম, অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী। তো তখন ওই ওনার ছাত্র, আমি শুনছি ওকে বলছেন যে কিঙ্করদা পদ্মশ্রী নয়, পদ্মভূষণ। হ্যাঁ, ভূষণ মানে আমার মাথার ভূষণ, পদ্মভূষণ। টেলিগ্রামে আছে অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ, অ্যাকসেপ্টেবল অর নট, হোয়াই নট? এরকম ঘটনা ঘটতে পারে আমি কোনদিন কল্পনা করতে পারিনি। তারপরে তো যা ঘটলো সে অসম্ভব ঘটনা। দূর থেকে একজন বৃদ্ধ ভদ্রলোক, কেউ বলছে বাউল গান, কেউ বলছে এটা সেটা, তা তুমি বলেন মোচাঁদ চোখের জল, ওইটা ওর মনে লেগে গেল। কারণ উনি রবীন্দ্রনাথ বেঁচে থাকতে বিশু পাগলার ভূমিকায় ওই গানটা গেয়েছিলেন, ফেভারিট গান। কিন্তু ওই অবস্থায় ওই গান গাওয়া সম্ভব নয়। সেই যা গাইলেন, আমি তো মাথা হারমোনিয়ামের উপর লেগে বসে আছি। তারপরটা আমার মনে নেই। আমি ভাবলাম এইকে নিশ্চয়ই বার করে দেবে শান্তিনিকেতন থেকে। এইরকম মানে শুনতে কি ছিল শ্যামলীর সামনে এই বিহেভিয়ার পাবলিকে,
সে করেই যাচ্ছে। গারকিল হয়েছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে আরো উনি মানে সবাইকার প্রিয় হয়ে গেলেন। কিংকর্দা বলতে তো ওখানে সবাই একদম পাগল। এইরকম সব ব্যক্তি তখন ছিলেন মানে আনবিলিভেবল। আর ওখানকার উদারতা একটা ছিল তখন, এখন সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। কলকাতায় তো আপনি জরুরি সেটাই গান শিখেছেন, তারপর খানিকটা গলার দেবব্রত বিশ্বাসের বোধহয় উপদেশী আপনি শ্রীকান্ত বাগের কাছে কিছু গান শিখেছেন। ভি বাদশাহ আপনি খুবই স্নেহ করতেন। হ্যাঁ, উনি আমার প্রথম সঙ্গীত গুরু। তখন খুব বলিউডের গান প্রথম, এখন তো বলিউড বলতো না, হিন্দি সিনেমার গান, বাংলা পপুলার গান তখনকার যুগে খুবই আধুনিক গান খুবই পপুলার হয়েছে, এবং পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজনাটা খুব তখন পপুলার ছিল। তা আমার মাথায় এলো যে আমি পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাবো। একটা যন্ত্র কিনে বালসারাজির কাছে গিয়ে হাজির। উনি তো রাজি হয়ে গেলেন, আমাকে দীর্ঘদিন শিখিয়েছিলেন। শেষের দিকে পরের দিকে ওনার যে স্কুল ছিল সেখানে প্রথম প্রাথমিক ট্রেনিংটা আমি দিতাম। ওর কাছে যে কত জিনিস শিখেছি। তখনকার কালে বালসারাজি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি একাধারে জ্ঞান ঘোষের সঙ্গে ক্লাসিক্যাল মানে মিউজিক বাজাতে পারেন। জ্ঞান ঘোষ হারমোনিয়ামে বাজাচ্ছেন, উনি পিয়ানোতে বাজাচ্ছেন, ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল। আবার ওদিকে ওয়েস্টার্ন মিউজিক, তার যে অর্কেস্ট্রেশন, তার হারমোনি সবই আমরা শিখিয়েছিলেন। স্টাফ নোটেশন কি করে পড়তে হয়। বালসারাজি একটা অসাধারণ মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন, সব সময় হাসছেন, সারা হাসছিল। আর এরপরে যেটা তুমি জিজ্ঞেস করলো যে দেবব্রত বিশ্বাস, সেও এক অবিশ্বাস্য ঘটনা। দরবারি বলে আমাদের একটা অর্গানাইজেশন ছিল, নানান রকম কালচারাল ইভেন্টস করতাম। কোনো পেন্টিংয়ের দেলাক্রোয়ার পেন্টিংয়ের উপর কেউ লেকচার দিচ্ছে, এরকম। সেই সূত্রে সত্যজিৎ রায়ের সঙ্গেও আমার পরিচয় হয়েছিল, বলবো। আমরা প্রতি বছরই একটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান করতাম, বড়, খুব বড়। হেমন্ত মুখোপাধ্যায় থেকে সুচিত্রা মিত্র, কবি, সবাই থাকত। তো সেবারে ঠিক হলো যে পয়লা বৈশাখ হবে। তো দেবব্রত বিশ্বাসকে বলতে হবে। আমার এক বন্ধু, সে আর আমি সন্ধ্যাবেলা ওর বাড়িতে গেলাম। ট্রায়াঙ্গুলার পার্কের কাছে থাকতে, ছোট্ট একটা ঘর, টিমটিম করছে আলো, একটা ওই কাপড়ের ইজি চেয়ার মতন হয়, কাঠের সে বসে আছেন, সামনে হারমোনিয়াম, পাশে একটা ছোট খাট, গীতবিধান রাখা, এইসব। একা বসে আছেন, খালি গায়ে লুঙ্গি পরে। তো আমরা গিয়ে নিজেদের পরিচয় দিলাম, বললাম যে আপনি যদি গান করেন, রবীন্দ্রসঙ্গীত আমি গাইব না, আধুনিক কন্ত গাইতে পারি। আমরা বললাম যে এটা তো রবীন্দ্রসঙ্গীতের ফাংশন, আধুনিক কি করবো, তাহলে আপনারা আইসেন, আমি গাইব না। আমরাও ছাড়বো না, উনিও ছাড়বেন না। আমাদের দেখুন, রবীন্দ্রসঙ্গীতের ফাংশনে আপনি থাকবেন না, এটা তো হতে পারে না। না না না, আপনারা আইসেন, আমি গাইব না। কিছুক্ষণ পরে হঠাৎ বললেন বসেন। বসলাম, উনি বসেছেন, হারমোনিয়াম, আমি এদিকে, ওদিকে আমার বন্ধু। হঠাৎ হারমোনিয়াম ধরে গান করতে আরম্ভ করল, যদি কিছু আমার শুধাও, কি যে তোমারে কব। এটা এখন ইউটিউবে পাওয়া যায়, আপনারা যদি না শুনে থাকেন শুনে নেবেন যে গানটা কি, যেটা প্রচলিত রেকর্ড তখন ছিল শ্যামল মিত্রের গাওয়া, সেইটা দেবব্রত বিশ্বাস কিরকম করে গিয়েছে
এটা একবার শুনে নেবেন। দু তিন লাইন করে গাইছেন আর আমাকে জিজ্ঞেস করছেন কি কেমন লাগছে। গানটা পুরোটা গাওয়ার পরে থেমে আমাকে বলছেন, শরীরে কত করে কইলাম গানটা আমার দাও। দিল গিয়া শ্যামল বাবুরে। আচ্ছা কন্ত শ্যামল বাবুর কণ্ঠে গান হয়? আমরা তো থ্রিলড হয়ে গেছি, কারণ ভাবতে পারছেন দেবব্রত বিশ্বাস এইখান থেকে গাইছেন ওই গান, ওই ওই গানটা না যদি আপনারা শুনে থাকেন বুঝতে পারবেন না যে আমি কি বলছি। গায়ে কাঁটা দিচ্ছে এখনো। দু লাইন হয়ে যাবে না, আমার গলায় এসব নিয়ে একটা প্যারোডি হয়ে যাবে। ওনারা বুঝতে পেরেছেন যে আমার দারুণ খুবই ভালো লেগেছে। হি চেঞ্জ হিজ মাইন্ড। আপনাদের ফাংশনে আমি গাইব, মানে ইট ওয়াজ এ টেস্ট যে আমাদের মিউজিক্যাল সেন্স আছে কি নেই। খালি বললেন যে আমার হাঁপানি রোগ আছে, আমার ইঞ্জেকশন লইয়ে যাইতে, আপনারা আমাকে 250 টাকা আগে দিয়ে দেবেন। তাই হলো, উনি গেরুয়া পাঞ্জাবি পরে এলেন, ধুতি। প্রথম তো উনি গাইবেন, স্টেজে বসে হারমোনিয়ামটা কোলের উপরে তুলে নিলেন। এই প্রথম গানটা করলেন ওহে সুন্দর মরি মরি কি দিয়ে তোমায় বড়। ওরকম গান যদি কেউ না শুনে থাকে তাকে বোঝানো যাবে না। তারপরে কিছুদিন বাদে আমি গেলাম, তখন আমার পরিচয় দিলাম যে আমি সত্যেন বসুর কাছে কাজ করছি। আপনি কি আমার গান শেখাবেন? রাজি হয়ে গেল। তারপরে বহুদিন এরকম ওনার সঙ্গে নানান রকম ব্যাপারে আমি গেলে প্রথম 0.5 ঘন্টা 45 মিনিট খালি আড্ডা দিতে না। একটা বলতে আপনারা এইসব কি করছেন, সব চাঁদে পাঠাচ্ছেন, এগুলো করবেন না, এগুলো ঠিক না। আপনারা অ্যাটম বোমা বানাচ্ছেন, জজদা আমি বানাই, ওসব করি না, আমরা থিওরিটিক্যাল কাজ করি। এরকম ভাবে লেকপুল করতেন। আরো কত গল্প বলতেন যে ওর গান সম্বন্ধে। ও বিশেষ করে একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে, তুমি রবে নীরবে। তখন তো ওর গান অলরেডি অনেকগুলো বন্ধ হয়ে গিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে উনি বলছেন যে আরো বহুদিন আগেকার কথা, তখন উনি গ্রামোফোন কোম্পানিতে রেকর্ড করতেন। তুমি রবে নীরবে হৃদয় মামা, ওর বিখ্যাত গান, সেটাও বিশ্বভারতী আটকে দিয়েছিল। সেখানে উনি একটা ভুল কথা বলেছেন বলে বিশ্বভারতী আটকে দিয়েছিল। তো আমাকে পুরো হিস্ট্রিটা বলছেন। ভুল কথাটা হচ্ছে সকল স্বপ্ন তুমি ভরিবে সুগবে। উনি সেটা বলেছেন মম সকল স্বপ্ন তুমি ভরিবে সুগবে, কিন্তু স্বরবিতানে বা গীতবিতানে ওটা সফল স্বপ্ন আছে। বিশ্বভারতী আটকে দিয়েছে, কিন্তু উনি শুনবেন না। উনি আমাকে বলছেন যে আচ্ছা রবীন্দ্রনাথ কি গ্রামাটিক্যালি ভুল বাংলা লিখবেন? কিরকম? সফল স্বপন তো সফল হয়ে গেছে, বরি বে কি করে হয়? তো হয় না। বলে আমি ইন্দিরা দেবীর কাছে চলে গেলাম। উনি ইন্দিরা দেবীর কাছেও গান শিখতেন। তো বলেছেন ইন্দিরা দেবী একটা চিঠি দিলেন বিশ্বভারতী, রবিকা। আমাকে বলছে বুঝলেন, রবিকা আমাকে সকল স্বপ্নই শিখিয়েছিলেন। পাস হয়ে গেল। কি বল, আজকালকার যে কোনো লোক, আমি জানি এটা করেছে বলে বলছি, আমি বিশ্বভারতীর মিউজিক বোর্ডের অনারারি সেক্রেটারি ছিলাম, বললেই চেঞ্জ করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। নট হিম। রেকর্ড বেরোবে না, কিছু এসে যায় না, কিন্তু যেটা ঠিক সেটা ঠিক। এটা নিয়ে আমি গবেষণা করলাম কোনটা ঠিক। শান্তিনিকেতনে গেলাম, তখন ওখানে বিখ্যাত ওনার ম্যানাস্ক্রিপ্টের সবচেয়ে বড় অথরিটি যিনি ছিলেন,
আমি নামটা বলবো না, খুবই বিখ্যাত। তাকে আমি জিজ্ঞেস করলাম যে কোনটা ঠিক বলুন তো। উনি বললেন যে আমি ম্যানুস্ক্রিপ্টটা দেখেছি, এখন ক আর ফ একটু গ্যাপটা হয় বেশি। তিনি বলছেন রবীন্দ্রনাথ যেভাবে কটা লিখেছেন ওটা ফ হতে পারে, কিন্তু জর্জই ঠিক গেয়েছে। তা তো ঠিক এ হলো না। তখন উমা দাশগুপ্তকে আমি জিজ্ঞেস করলাম যে উমা তুমি কি জানো এরকম কোনটা ঠিক? তো বললো আমার রবীন্দ্রনাথের নিজের পর একটা ট্রান্সলেশন আছে, আমি সেটা পাঠিয়ে দিচ্ছি। এক ভদ্রমহিলা এই গানটা ইংলিশে ট্রান্সলেট করে রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন। রবীন্দ্রনাথের পছন্দ হয়নি, রবীন্দ্রনাথ সেটা নিজে ট্রান্সলেট করে তাকে পাঠিয়েছেন, সেই চিঠি আমাকে পাঠিয়েছেন। তাতে লিখছেন রবীন্দ্রনাথ, ইউ ফিল্ড মাই ড্রিমস। ড্রিমসটাকে কিন্তু সফল বলে কোয়ালিফাই করেননি। ইউ ফিল্ড মাই ড্রিমস, অল মাই ড্রিমসটা লেখেননি, ইউ ফিল্ড মাই ড্রিমস। এরপরে আমাদের নামটা কি, আমাদের শর্মিলা রায় প্রমুখ বাবা, ক্ষিতীশ রায়ের, উনি কিছু ট্রান্সলেশন করেছিলেন রবীন্দ্রনাথের গানে, যেটা রবীন্দ্রনাথের অ্যাপ্রুভড। সেই বইটা থিমা থেকে বেরোলো। থিমা মেনলি করেন আমার স্ত্রী কল্যাণী। আমাকে বললো দেখো ক্ষিতীশদের একটা বই বার করছি, খুঁজে করে দেখি হঠাৎ এই গানটা একেবারে পরিষ্কার অল মাই ড্রিমস লেখা আছে। বুঝতে পারলাম যে মানে কি গভীরতা একজন মানুষের। দেবব্রত বিশ্বাস শেষ হওয়ার আগে গানের জগতে দেবব্রত বিশ্বাস, আর আপনি তাকে ডাইরেকশন দিচ্ছেন গাড়িটা ঢোকাবেন গ্যারাজে। ও আচ্ছা, একদিন গেছি ওর বাড়িতে, দেখি গাড়িটা বাইরে রয়েছে, কিলম্যান গাড়ি ছিল, বাইরে রয়েছে, অন্য কোনো দিন থাকতো না। তো গেলাম, কিছু গল্প করে বলছেন যে চলেন আগে গাড়িটা গ্যারাজে দিয়ে আসি, তারপর আপনাদের শিখাইনি। গেলাম, ট্রায়াঙ্গুলার পার্কের পেছন দিকে রাস্তাটা দিয়ে ঘুরে অনিল রায় রোডে ঢুকে একটা বললেন এই আমার গ্যারাজ, আপনি এবার নামেন, আমার পেছন থেকে ডিরেকশন দিন। আমি গ্যারেজের মধ্যে ঢুকে মায়ের ডাইনে করছি, উনি আর কিছুতেই ঠিক আসতে পারছেন না। তখন ইয়াং বয়স, কিছুটা আমার বলাটা উচিত হয়নি, কিন্তু আমি বলছি জজদা আপনি একটু ঘাটটা ঘুরিয়ে দেখুন। দেখলাম উনি হ্যান্ডেলের উপর থেকে বলছে আমার গাড়ি নাই তো গোমুখী। আপনি ছেড়ে দিন, আমি গাড়িটা পার্ক করে দিচ্ছি। তো পার্ক করে বেরিয়ে আমরা হেঁটে দিচ্ছি। বলছে একদিন কি হয়েছে জানেন, দেশপ্রিয় পার্কের মোড়ে পুলিশ হাত দেখাইছে। তা আমি দাঁড়াইছি, তা আমার তো গা জোড়ে না, পাশের গাড়ি থেকে আমি শুনছি গুড মর্নিং যমজনা, শুনেই বুঝলাম শ্যামল বাবু। এই ধরনের মানুষ ছিল, ও অসাধারণ। আমরা একটু বিজ্ঞানের জায়গায় যাই। সত্যেন্দ্রনাথ বসু প্রথম, আপনার সত্যেন্দ্রনাথ বসুর সাথে প্রথম আলাপ, সেও তো একটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, আমার জীবনে অনেক কিছু ঘটেছে যে টোটালি আনপ্ল্যান। টোটাল মানে টোটাল, কোনো কল্পনার কোনো সীমার মধ্যে সেটা আসতে পারে না। যেমন বললাম দেবব্রত বিশ্বাসের সঙ্গে আলাপ, তার কাছে গান শেখা, শান্তিনিকেতনে যাওয়া। সত্যেন বসুর সঙ্গে দেখা হওয়াটা খুব আশ্চর্যের ব্যাপার। আমি তখন আপনি ইংল্যান্ড থেকে ফিরেছেন? ইংল্যান্ড থেকে ফিরে সাহা ইনস্টিটিউটে রিসার্চ করছি ত্রিলোচন প্রধানের সঙ্গে, এই কয়েকদিন আগে মারা গেল। তো আমার বাবার কাকা হচ্ছেন কবি বিষ্ণুদেব, তো আমাদের বাড়ির খুব কাছেই থাকতেন, এবং ওনার স্ত্রী প্রণতিদি, উনি কমলা গার্লস স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন। আমার ঠাকুরদাদা কমলা গার্লস স্কুলের সেক্রেটারি ছিলেন। তো কমলা গার্লস স্কুলের সমস্ত ফাংশন আমাদের বাড়িতে হতো।
তখন জজ বিশ্বাস, আমাদের বটুকবাবু, মানে জ্যোতিরিন্দ্র মৈত্র সব আসতেন আমাদের বাড়িতে। তো প্রিন্স গোলাম মোহাম্মদ ওরা থাকতেন আমাদের বাড়ি থেকে হার্ডলি 2 মিনিটের হাঁটা। মাঝে মাঝে সন্ধ্যেবেলা যেতাম, বিষ্ণুদাদের কাছে গল্প শুনতাম, নানান রকম রবীন্দ্রনাথের গল্প, সুরেন্দ্রনাথ দত্তের গল্প। আপনার ছেলে জিষ্ণু, সে সম্পর্কে আমার কাকা কিন্তু বয়সে ছোট। জিষ্ণু তখন এমএসসি পড়ছে ফিজিক্সে যাদবপুর ইউনিভার্সিটি। জিষ্ণুরা সত্যেন বোসকে জেঠু বলছে। তো বিষ্ণুদের সঙ্গে অসম্ভব একটা খাতির ছিল সত্যেন বোসের। তো আমার বললেন চলো তোমার জেঠুর কাছে একদিন তোমায় নিয়ে যাই। ওরা আমাকে খুব ভালোবাসতো, বিষ্ণুদের। সকালবেলা একদিন গেলাম, ঘরে 22 নম্বর ঈশ্বর মিল মেরে উনি বসে আছেন ঘাটে। বিষ্ণুদের গেলেন, আমরা গেলাম, নানান রকম কথাবার্তা বলছে। আমি পেরিফেরালি বসে আছি, দেখছি সত্যেন বোসকে। হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, তুই আমার সঙ্গে কাজ করবি? আমি কি বলবো তখন, আমি খালি ভাবছি কি হবে, কি হলো। আমি বুঝলাম যে এটা নাটা বলা যাবে না, যাই হোক পরে সেটা দেখা যাবে, কিন্তু এখন না বলতে পারবো না। সত্যেন বোস বলছে, সেখানে না বলার প্রশ্নই নেই। আমি হ্যাঁ নিশ্চয়ই বলে আমি ভাবছি, আমি তাহলে এখন প্রধানকে সায়েন্স কি বলবো। যাই হোক, উনি পরের দিন সকালে আমার ফোন করে করছেন যে তোর একটা বায়োডাটা দিয়ে যেত, আমি দিল্লি যাচ্ছি। সে বায়োডাটা দিয়ে এলাম, 4-5 দিনের মধ্যে করে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল, জুনিয়র সায়েন্টিস্ট অ্যাটাচ টু দ্য স্কিম অফ ন্যাশনাল প্রফেসর অফ ফিজিক্স। ওনার দপ্তরটা ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ সায়েন্স। বিরাট ঘর ছিল, বিরাট লাইব্রেরি ছিল, বলে ওইখানে তুই যাবি। তো এরা দেখিস ওখানে কিন্তু মশা তো নয়, এক একটা পক্ষী। সত্যি তখন যা মশা ছিল মানে না কল্পনা করা যায়। এই হচ্ছে সত্যেন বোসের সঙ্গে আমার পরিচয়। কিন্তু আচ্ছা, এই সূত্রে বলে নিই, উনি যখন শুনলেন, আচ্ছা আপনারা তো জানেন যে সত্যেন বোস ভাইস চ্যান্সেলর হিসেবে গিয়েছিলেন শান্তিনিকেতনে, কিন্তু বেশি দিন টিকতে পারেননি, ছেড়ে চলে যান, তারপর ন্যাশনাল প্রফেসর হয়েছিলেন। তা আমি যখন বললাম যে দীপঙ্করদা বলছেন ওখানে জয়েন করতে, গুম হয়ে গেল। তাহলে নিচু করে বললেন, বাবা, আই এম কনভিন্সড দ্যাট প্লেস হ্যাজ নো ফিউচার। ইংরেজিতে, ইংরেজি বলতেন না। আমি তো একবারে ভয়ে কাঁপছি তখন, না আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি আমি যাব না। তখন হাতটা বাড়ি, আরে না রে, আয় 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 বাবা বস বলে, যাবি না কেন, যা যা দেখ না কি হয়। আমি ওখানে গিয়ে শুনলাম উনি অলরেডি প্রতিমা দেবীকে বলে রেখেছেন যে আমার ছাত্র যাচ্ছে। কিন্তু এটা বলেছিলেন, এবং আরেকটাও কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ তো কনভেনশনাল ইউনিভার্সিটি করতে চাননি, কিন্তু নেহেরু যেদিন ওটাকে ইউনিভার্সিটি করলো, হাতটা এরকম করে রেখেছে, মাথাটা নিচু করে বলছে, তারপর আর ওখানে রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যাবে না। এবং ঠিক তাই হয়েছে। 100% he was right, that place has no future. এবং রবীন্দ্রনাথ ওখানে নেই, শেষ হয়ে গেছে। এবং তার জন্য দায়ী আমি বলবো উইথ ফুল রেসপন্সিবিলিটি রবীন্দ্রনাথের আশেপাশে যারা ছিলেন তারাই টাকার লোভে এই সর্বনাশটা করে গেছে। কিন্তু আমি যখন
সত্যনাথের কাছে নাড়া মারছেন এবং তারপরে তার বাবার কাছে গেছেন প্রণাম করবার জন্য, তখন উনি একটা অসাধারণ মন্তব্য করেছিলেন। একটা অসাধারণ মন্তব্য করেছিলেন যে আপনি যখন সত্যেন্দ্রের কাছে অঙ্ক করছেন, তখন সত্যেন বোসের বাবা বেঁচে ছিলেন। তো ওনার একজন খুব গুণগ্রাহী ছিলেন নীরেন রায় বলে ভদ্রলোক। উনি অনেকদিন মস্কোয় ছিলেন, ভালো রাশিয়ান জানতেন। আমাকে একদিন বললেন, ওরে শোন, তোর একটু রাশিয়ান শেখালাম, আমি নীরেনকে বলে দিচ্ছি তোকে রাশিয়ান শেখাবে। হ্যাঁ, নীরেন ওর বাড়িতে আমি যেতাম, বেশি দূর এগোয়নি রাশিয়ান। নীরেন বাবু তো দাদা বলতে হবে, দাদা মানে সত্যেন বোস। একদিন আমার বললেন যে চলো তোমাকে মেসমশাইয়ের সঙ্গে আলাপ করিয়ে। 22 নম্বর ঈশ্বর মিললেনে দোতলায় নিয়ে গেলেন, বৃদ্ধ বসে আছেন, কালো চশমা পড়া, বোধহয় ক্যাটারেক্ট অপারেশন হয়েছে বা কিছু। ইনসিডেন্টালি সত্যেন বোসের বাড়িতে ওকে বোদে বলতেন, ওর বাবা ওর বোদে। গেলাম, পরিচয় করিয়ে দিলেন যে দাদার কাছে এসছে নতুন পার্থ ঘোষ। শুনলেন, বলে সারা জগতে আর লোক পেলে না, বোদের কাছে অঙ্ক শিখতে এসছো। প্রত্যেক বাবা বোধহয় ছেলে মেয়ের সম্বন্ধে এই ধরনের মতামত রাখি না। He was intensely proud of his son. মানে সারা জগতে ছেড়ে ওর ছেলের কাছে আমি এসেছি সেটাই বলছেন। সারা জগতে আর লোক পেলে না, ওদের কাছে অঙ্ক শিখছো। কিন্তু দাদা একটা ঘটনা আমি বলেছিল, একটা অদ্ভুত ঘটনা। তিনি বিজ্ঞানের বাইরে আমাদের আলোচনা হচ্ছিল শান্তিনিকেতনেও, আমি যখন গেলাম তখন দিদি বললেন যে তোমার দাদা কিছু একটা ব্যাপার নিয়ে তোমার সাথে সারা পরামর্শ করবে, তাতে তুমি একটু এসো। তারপরে যখন হলো, আপনি কয়েকটা অদ্ভুত ঘটনা বললেন, সত্যনাথ বসুর মধ্যে একটা অদ্ভুত ঘটনা বললেন, যেটা এখনকার যুগে বিজ্ঞান মধ্যে অস্বীকার করবে। যে ওয়ার্ল্ডে যখন সত্যনাথ গিয়েছিলেন, কি ঘটনা ঘটেছে? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে একদিন সকালবেলা আমি ওনার বাড়িতে গেছি, তো হঠাৎ এই পামিস্ট্রি, অ্যাস্ট্রোলজি এসব নিয়ে কি একটা কথা উঠলো। তা আমি তখন ইয়াং ছেলে, আমার এ দেখাচ্ছি ওকে, স্যার এসব কি বোগাস, এসব বলছি টলছি। উনি আমার বললেন, শোন তোকে একটা ঘটনা বলি। ছোটবেলা থেকে আমি শুনছি, আমার হাতে বলে একটা দাগ দেখানো, বলে এই যে দাগ দেখছিস, এইটা তখনকার কালে পণ্ডিতরা আমার বাবাকে বলেছিলেন যে এর মানে হচ্ছে আমার পড়াশোনা হবে না, বুঝলি। তারপরেই বলছেন যে তারপর জানিস তো ইউরোপ থেকে যখন ফিরে এলাম, মানে মাঝখানটা তো অবভিয়াসলি নো, ঢাকা ওয়াল্টার ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা নিতে গেছে, সেখানেও এইসব আলোচনা হচ্ছে। তখন উনিও বলেছেন যে এইসব তো ব্যাপার, বলেছিল আমার নাকি পড়াশোনা হবে। দেখি একজন ভদ্রলোক ওখানে ছিলেন, তিনি বললেন দেখি আপনি দেখান তো, আমাকে দাগটা দেখিয়েছে। বলছি এর মানে তো এটা নয় আদৌ। সত্যি মানে এটা কি, সে ভয়ঙ্কর, এটা আপনাকে বলতে পারবো। বললেন হ্যাঁ একটু বলুন না। বলছি এর মানে হচ্ছে আপনার একটা সদ্যজাত সন্তান অ্যাক্সিডেন্টে মারা যাবে। সত্যেন বোস বললেন আমি স্টান। ঠিক কিছুদিন আগে ওর একজন সদ্যজাত সন্তান, একজন প্রতিবেশী তাকে কোলে নিয়ে করছিল, সামনেই দুধ ফুটছিল, হাত ফসকে সেই ফুটন্ত দুধে পড়ে মারা যায়। আমি তো কি বলবি বল। এখানে আব্দুল সালামেরও তো একটা সেই বিখ্যাত। এবার আব্দুল সালামের সাথে দাদা সম্পর্ক, যেটা আগে বলি যে দাদা যেহেতু কলকাতার মানুষ এবং ডক্টর গাঙ্গুলি তখন কলকাতায় আসেন, সেটা তখন দাদাকে আব্দুল সালাম কি অনুরোধ করেছিলেন ডক্টর গাঙ্গুলি সম্বন্ধে, সেটা একটু বলি আগে, সেটা একটু বলুন, তারপর ওটা বলুন। সালাম সাহেবের নাম আপনারা হয়তো শুনে থাকবেন, আব্দুল সালাম।
নোবেল প্রাইজ পেয়েছিলেন। উনি ইম্পিরিয়াল কলেজে পড়াতেন, আমি যখন পড়তাম ওখানে উনি আমার মাস্টারমশাই ছিলেন। পরজীবনে আমাকে উনি অনেক 3Sতে একটা বিরাট সেন্টার করেছিলেন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স। সেটার উদ্দেশ্য ছিল যে ডেভেলপিং কান্ট্রিজের সায়েন্টিস্টরা চাকরি না ছেড়ে মাঝে মাঝে ওখানে যাবে, টপ ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান সায়েন্টিস্টদের সঙ্গে ইন্টারাক্ট করবে, তারপর দেশে ফিরে যাবে। এইটা ছিল তার প্রকল্প। তো সেখানে আমাকে মাঝে মাঝে উনি নিয়ে যেতেন। একবার গেছি, আমাকে বলছেন যে I had a wonderful maths teacher in Lahore, Professor Anil Ganguly. ও খুব প্রশংসা করবো, ওরকম টিচার হয় না জানো তো। লোনি ডাইনামিক স্ট্যাটিস্টিক্স সব অঙ্ক আমাদের করাতেন। হি ওয়াজ সাচ অ্যান ইন্সপায়ারিং ম্যান। আমি বলি যে দেখো, আমি ওকে কিছু গিফটস পাঠাতে চাই। I know he will not use them, but his family can use. Would you mind taking that some with you? I don't know, not at all, please. Well, I know that you are coming to the Paris conference, so I'll give it to you there. Paris একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল, আমি গেলাম। প্রথম দিন ইনঅগ্রাল সেশন হলো, তারপর টি ব্রেক হয়েছে, কফি ব্রেক। মানে বিরাট জায়গা, একদম গমগম করছে লোকে। আমি দেখছি যে আব্দুল সালাম আসছেন আমার দিকে। ঠিক মনে রেখেছেন, আমাকে খুঁজে বার করে ওখানে অত লোকের মধ্যে হ্যালো কোর্স হিয়ার ইট বলে আমাকে দিলেন। তো আমি সেটা নিয়ে এলাম কলকাতায়। তো অনেক খোঁজ খবর করলাম, করে ওর বাড়িটা আইডেন্টিফাই করলাম। যোগুবাজারের কাছে কোথাও একটা জায়গায় উনি থাকেন। টেলিফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে গেলাম। বৃদ্ধ বসেছিলেন, বললাম যে এরকম দিয়েছেন। উনি তো কাঁদতে শুরু করলেন। বললেন যে সত্যি কথা বলতে কি, লাহোরে আমি যখন ওকে পড়াতাম আমি বুঝতে পারিনি কিন্তু যে ও এত বড় হবে। তারপর নেক্সট ডে আবার আব্দুল সালামের সঙ্গে যখন আমরা সাক্ষাৎ হলো, একটা ব্যাপারে তখন ওর শরীরটা তত ভালো চলতে আছে না। হ্যাঁ, পরের দিকে ওর একটু অ্যালজাইমার টাইপ করছিল, ভালো করে হাঁটতে পারতেন না, বুড়ো হয়ে যাচ্ছিলেন, সারা মুখে দাড়ি হয়ে গেছে। আমি গেছি, গিয়ে ওর সঙ্গে দেখা করলাম। গলাটা ক্ষীণ হয়ে গেছে। সালাম মানে সাংঘাতিক একটা সেই পাঠান হয়েছিল, সব সময় হাসছেন। He was a top reigning leader in the field. তখনকার সবাই সালাম সালাম করছে, মানে রিয়েল সালাম। সেই লোকটা দেখলাম বুড়ো হয়ে গেছে। আমাকে বলছেন যে একটা নেচারে পেপার বেরিয়েছে, বলছে লোক আমি এখন হোমিওপ্যাথি করছি, দেখো হোমিওপ্যাথির ফেভারে বেরিয়েছে, নেচারে বেরিয়েছে। তো লাইক এন ইডিয়েট আমি ওকে বলে ফেললাম, একটু তাচ্ছিল্য করে, যে বলেছে সালাম ইভেন ইউ বিলিভ ইন হোমিওপ্যাথি। দেখলাম কিরকম একটা মুটিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি বুঝলাম যে কি মারাত্মক ভুলটা আমি করলাম। এই কথা কেউ বলে? সালামের মতন একজন লোককে আমি বলছি, যেটা মৃত্যু পথগামী একজন মানুষ, আমার মাস্টারমশাই, তাকে এই কথা আমি বলে ফেললাম। এখন আপনি বলছিলেন যে যত বয়স বাড়ছে। আচ্ছা, ইনসিডেন্টালি একটা কথা বলি, এই যে অলৌকিক ব্যাপার নিয়ে একটা সত্যেন বসে বললাম, একটা আব্দুল সালামের বললাম, আরেকটা বলি খুব মজার ঘটনা। সেটা হচ্ছে নিলস বোর বলে একজন বিখ্যাত ফিজিসিস্ট ছিলেন ডেনমার্কে কোনো বাড়িতে ঢোকার দরজার উপরে একটা হর্স শু লাগানো থাকতো, সাইন অফ
এই আর কি, মানে আমাদের যেন লক্ষ্মীর পা থাকে ওইরকম খরচ। একজন ওকে জিজ্ঞেস করেছিল যে প্রফেসর হোল ইউ বিলিভ ইন দিস, ওনার উত্তরটা ক্লাসিক, আই এম টোল্ড ইভেন ইফ ইউ ডোন্ট বিলিভ ইন ইট, ইট ওয়ার্কস। একটা নিলস বোর অসাধারণ মানে গভীর মানুষ ছিলেন, তো উনি একটা কথা বলতেন যে ডোন্ট ট্রাই টু এক্সপ্রেস ইউর সেলফ মোর ক্লিয়ারলি দেন ইউ ক্যান থিঙ্ক। খুব গভীর শব্দ। আরেকটা বলতেন যে there are two kinds of truth, ordinary truths whose opposites are false and deep truths whose opposites are also true. Deep truth, opposite truth. এখন আপনি যেটা বলছেন এটার মধ্যে আপনি বাইরে অর্কেস্ট্রা নিয়ে কাজও করেছেন, ওইটা একটু অভিজ্ঞতাটা বলুন, যেখানে শুভ কর্ম পথে ধরো নির্ভয় গান। হ্যাঁ, আমি যেটা দুটো অর্কেস্ট্রা করেছেন যে বিদেশে, অন্তরম বিকশিত। ও আচ্ছা, দ্বিতীয় গানটা শুভ কর্ম মধ্যে ছিল না? তৃতীয় গানটা হচ্ছে একই লাবণ্য। আচ্ছা হ্যাঁ, ওইটা একটু বলুন। আচ্ছা, এটা হচ্ছে রবীন্দ্রনাথের গানের মধ্যে এবার যদি যাই, ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গান শুনছি বাঙালি, এবং আমার মা অন্য গাইতেন না, আমার মা ইনসিডেন্টালি 103+ এখনো আছেন বাড়িতে, তো মার কাছেই আমার গান। সন্ধ্যেবেলা হলে একটা অর্গান ছিল, মা বসে গাইতেন, আমাকে শেখাতেন। আর তখন পঙ্কজ মল্লিকের সঙ্গীত শিক্ষার আসর হতো রোববার সকাল 9টায়, সেটা অবশ্য আমি শুনতাম। এই করে করে আমার গান শেখা। রবীন্দ্রনাথের গান তো রক্তে ঢুকে আছে। পরে জীবনে যখন সঙ্গীতের গ্রামারটা শিখলাম, প্রথমে বালসারাজির কাছে, তারপর কিছুটা দেবব্রত বিশ্বাসের কাছে, আমি সরলবি টরলবি খুব ইজিলি পড়তে পারি, সেই শিক্ষাটা আমার হয়ে গেছে। তারপর সলিল চৌধুরীর গান শুনছি, বলিউডের গান শুনছি, সব কিছু শুনছি। আবার দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি, রজনীকান্তের গান। ইনসিডেন্টালি রজনীকান্তের যে দৌহিত্র দিলীপ কুমার রায়, ইজ 105 and alive today, ওর কাছেও আমি গান শিখেছি স্কুলে থাকতে। আমি কেমিস্ট্রি পড়াতেন সেন্ট জেভিয়ার্সে। আমাদের আকাশ ভরা সূর্য তারা শিখিয়েছিল, অত ডিপ ব্যারিটোন ভয়েস ছিল, এখনো আছে। তো আমার মাথায় একটা বহুদিন ধরে ঘটনা হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত একটা ইমন রাগিত হচ্ছে বা কোনো একটা ভৈরবী রাগে হচ্ছে, কিন্তু হোয়াই ইজ ইট সো ডিফারেন্ট? শুধু কথা না, কিন্তু সুরটা শুনলেও বুঝতে পারবেন। সেটা একদম একটা পিয়ানো বাজে না, খুব সুন্দর পিয়ানো বাজে। রেকর্ড শুনলাম, কিছু রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছে পিয়ানোতে, বালসারাজিও বাজাতেন, অপূর্ব লাগছে। ইটস সো ডিফারেন্ট ফ্রম এভরিথিং এলস। সেখানে তো কথা নেই, কেন অন্যরকম শোনাচ্ছে? কি, হোয়াট ইজ ইট দ্যাট গোজ ইনটু রবীন্দ্রসঙ্গীত which makes it so different? সেইটা খুঁজতে 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 আমার মাথায় এলো, যেহেতু আমি ওয়েস্টার্ন হারমোনিটা আমার বেসিক্স জানা আছে, আই আইডেন্টিফাই যে উনি কিন্তু ওনার সুরটা চলছে কিন্তু হারমোনির উপর। একটা এক্সাম্পল, ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন যে হারমোনিতে কি হয়। সাইকেল অফ 5-এ চলে, 5টা বার, প্রত্যেকটা বারে কর্ডটা পাল্টে যাচ্ছে। কর্ড যারা সাগাপা বা এগুলো বিভিন্ন কর্ডস হয়, মেজর কর্ডস, মাইনর কর্ডস। এইগুলো নিয়ম আছে। সাইকেল অফ 5ths বলে, যেটা আবিষ্কার করেছিল পাইথাগোরাস। সে এক রোমহর্ষক জিনিস। সেই সাইকেল অফ 5ths-এ হারমোনিটা পেছনে চেঞ্জ করতে থাকে কর্ডগুলো। সেই জন্য হয় কি, সুরগুলো
খুব যদি ইন্টারেস্ট ক্লাসিক্যালের মতন হয়, এখানে কোচা দিচ্ছি এই করছি, ওখানে একটা মূর্তি লাগাচ্ছি, ওরম করলে তার মধ্যে হারমোনি হবে না। এটা খারাপ ভালোর কথা না, হারমোনি হবে না। রবীন্দ্রনাথের গানে কিন্তু ওটা পাবেন না, একদম পাবেন না। মানে কিছু টপ্পাঙ্গের গান আছে ঠিকই, সব রকম গানই উনি করেছেন। আমি যেটা কথাটা বলছি সেটা যে সব গানের বেলা সত্য তা না, কিন্তু মেজরিটি অফ গানের বেলা সত্য। একটা গানের কথা বলছি, সেটা হচ্ছে আনন্দলোকে তো আছেই, আরেকটা হচ্ছে আগুনের পরশ বনি ছোঁয়াও প্রাণে এই জীবন পর্যন্ত একটা নোট, আগুনের পরশ বনি ছোঁয়াও প্রাণে গিয়ে চেঞ্জ করতে ঠিক এক্স্যাক্টলি 5 একটা নোট চলছে। আমরা তো পেছনে উনি হারমোনিয়ামটা শুনছেন, ওগুলো চেঞ্জ করছে পেছনে, উনি শুনতে পাচ্ছেন এবং সেইভাবেই করছেন, যার জন্য ওনার গানটা কত অন্যরকম। সেটা আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি। তো উনি যার কথা যেটা বলছেন সেটা হচ্ছে ডক্টর কেদারনাথ আওয়াটি বলে একজন আছেন, মারাঠি, পুনাতে থাকেন। তিনি ওনার ফিল্ম ইনস্টিটিউটের মিউজিকের প্রফেসর ছিলেন। তো আমি যখন SRFTI এর চেয়ারম্যান ছিলাম, ওনার সঙ্গে আমার পরিচয়। উনি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক কম্পোজ করেন এবং সেটা বিদেশে বাজে, এই লেভেলের তিনি ক্রিয়েটিভ একজন কম্পোজার। অথচ ইন্ডিয়ান রবীন্দ্রসঙ্গীত তো অবশ্য শুনেছেন, ওকে বললাম একটা এক্সপেরিমেন্ট করবে আমার সঙ্গে, তো রাজি হয়ে গেল। তো অনেক গান এতে করে আমি অনেকগুলো গান দিয়েছিলাম, ও এই দুটো গান বললো যে এই দুটো আগের চেষ্টা করা যায়। একটা হচ্ছে একই লাবণ্যে পূর্ণ প্রাণ, তার মধ্যে একটা বসন্তের সেই উচ্ছ্বাস আছে। আরেকটা ডিপ গান, সেটা হচ্ছে অন্তরমহ বিকশিত করো, অন্তরতর ভৈরবীর করা হলো। এবং ওরই কন্ট্যাক্টের থ্রু দিয়ে চেক রিপাবলিকে একটা ফিলহারমোনিক অর্কেস্ট্রাকে দিয়ে বাজানো হলো। সে রেকর্ডগুলো আছে, কিন্তু তারপরে আর প্রজেক্টে এগোয়নি, কারণ যারা এই অবধি ফান্ড করেছিল হিন্দুস্তান রেকর্ডস, তারা পিছিয়ে এলো। তো এখানে এই ঘরেই এগুলো শুনিয়েছি। সে অসাধারণ, সে শুনলে মানে ওই সিম্ফনি অর্কেস্ট্রার যে সাউন্ডটা এমনি অর্কেস্ট্রায় পাওয়া যায় না। বলিউড মার্কা অর্কেস্ট্রা বা যে অর্কেস্ট্রা আমরা আজকাল রবীন্দ্রসঙ্গীতে শুনি, বেনাল, এটা অন্য জিনিস। এই সাউন্ডে উইথ অল দ্যাট হারমোনি, অনেকগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও আছে, 45 ইনস্ট্রুমেন্টস, চেলো, ভিওলা, ভায়োলিন, ওবো, ফ্রেঞ্চ হর্ন, অনেক কিছু ছিল। 45 পিস অর্কেস্ট্রা দিয়ে বাজানো হয়েছে। রেকর্ডটা আছে আমার কাছে। তারপর আর এগোলো না। কিন্তু আই এম নাও কনভিন্স যে রবীন্দ্রনাথের গানের ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সটা অ্যাকচুয়ালি কোথায়। এই সুর থেকে উনি নিয়েছেন ওই ফুলে ফুলে ঢলে ঢলে স্নো, একটা ছোটবেলায় করেছেন, তাও অরিজিনাল স্কটিশ থেকে কতটা পাল্টে দিয়েছেন। কিন্তু আমি যেটা বলছি সেটা ওইরকম ভৈরবীর ওপরে হচ্ছে, কিন্তু তার পেছনে কি হারমোনি চলছে। রবীন্দ্রনাথের গানে সুর যতটা শক্তিশালী, শব্দ ততটাই। এক্ষেত্রে যেটা সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত প্রবন্ধ আছে যে রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতের ভাববার কথা, সেখানে উনি বারবার এই কথাটা বলছেন যে যা কিছু শিখবার তাদের কিন্তু রবীন্দ্রনাথের স্বাভাবিক বিরাট ছিল। তো এইটা আমরা কি মনে হয় যে এই যে শব্দ, এই যে শব্দগুলো অদ্ভুতভাবে ব্যবহার, এটা আমি যদি সাবিত্রী কৃষ্ণনের
সাবিত্রী কৃষ্ণন যে গল্পটি আপনি বলেছিলেন হুম। ঘটনা, হুম। সেইটা একটু যদি উনি বলেন। সাবিত্রী কৃষ্ণন বলে একজন ভদ্রমহিলা ছিলেন, তিনি শান্তিনিকেতনে বহুদিন ছিলেন এবং তিনি তো কর্ণাটক মিউজিকের বেস ছিল তার অনেক গান শুনে রবীন্দ্রনাথ ওনার গান করেছেন। তার মধ্যে একটা হচ্ছে বাসন্তী হে ভুবনে মোহিনী, আর একটা তুমি কিছু দিয়ে যাও, আরো এরকম কিছু গান আছে, বাজে করুণ সুরে, নীলাঞ্জন ছাড়া, এইসব। তো সাবিত্রী কৃষ্ণনকে একবার আনন্দ পুরস্কার দেওয়া হলো, গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠান হলো, আমি নিমন্ত্রিত ছিলাম, ভাগ্যিস গিয়েছিলাম সেদিন। ওনার মুখ থেকে শুনলাম একটা ঘটনা, সেটা আপনাদের বলি। এটা হচ্ছে যে ওনার যখন 13-14 বছর বয়স, তখন রবীন্দ্রনাথ মাদ্রাজে গিয়েছিলেন। শুনতে অসুবিধা হচ্ছে না তো? তো দুপুরবেলা একদিন ওরা কয়েকজন বন্ধু মিলে ওরা খেলছেন এরকম সময় ওরা বাবার এক বন্ধু আন্তল বলতেন, তিনি এসে বললেন যে চলো চলো গুরুদেবের গান শোনাতে। ওরা খুব বেজার, বলে কি বুড়ো এসছে গান শোনাবো, এখন আমরা খেলছি, কিন্তু উপায় নেই, কাকা বলছেন যেতে হবে। ঘরে ঢুকে গুরুদেবকে দেখে আমি একবার হতবাক হয়ে গেলাম। তো কোন মানুষের এরকম চেহারা হতে পারে আমি কল্পনাই করতে পারিনি। শ্রদ্ধায় মাথা নেমে গেল, আমরা গান করলাম, চলে এলাম। তার 3-4 দিন বাদে আবার ওরা খেলছেন, আবার সেই কাকা এসে বলে চলো চলো প্যাক আপ করো, তার মানে তোমার শান্তিনিকেতনে যেতে হবে। তার মানে আমি বুঝতে পারছি না, বলে গুরুদেব বলেছেন তোমাকে শান্তিনিকেতনে পাঠিয়ে দিতে। কিন্তু আমার বাবা তো এখন নেই এখানে, সেটা পরে হবে, তোমার বাবাকে আমি বোঝাবো, গুরুদেব বলেছেন ইউ বেটার গেট অন টু দ্য ট্রেন। চলে এলো শান্তিনিকেতনে। তখন রবীন্দ্রনাথ কি মানে সারা পৃথিবী ওকে কিভাবে দেখতো, সেটা একটা কিন্তু কোন মাদ্রাজে চলে এলেন। তখন রবীন্দ্রনাথ নেই শান্তিনিকেতন, যখন এসছেন বেশ কিছুদিন বাদে ফিরেছেন। ইতিমধ্যে উনি বাংলা শিখতে শুরু করেছেন, সবে আঁকা শিখছেন। তো একদিন নন্দলাল বোসের কাছে আঁকা শিখে, খুব তখন গরম, 1টা বাজে, ভীষণ খিদে পেয়েছে, বাচ্চা মেয়ে, উনি ভাবছেন আমি হস্টেলে গিয়ে এবার চান করে খাবো। হস্টেলে যখন ঢুকতে যাচ্ছেন, হস্টেল সুপারিনটেন্ডেন্ট দাঁড়িয়ে আছেন, বলছেন সাবিত্রী বাবা মশাই তোমার ডাকছেন, ওখানে যাও। উনি বলছেন যে আমার এখন ভীষণ খিদে পেয়েছে। বাবা মশাই ডাকছেন তোমাকে, এখনই যেতে হবে। অবস্থা উনি গেছেন, উদয়ন উনি ঢুকে উনি বলছেন দেখছি গুরুদেব পিয়ানোর পাশে বসে আছে। আমাকে দেখেই বললেন ও তুমি এসছো, আচ্ছা আচ্ছা, আমার যে গানটা শুনিয়েছিল ওটা শোনাও তো। গিয়েছেন 1বার 2বার 3বার 4বার। তারপর আর আমি বলে ফেলেছি যে গুরুদেব আমার ভীষণ খিদে পেয়েছে। বৌমা তোমার জন্য রসম দই বড়া সব করছে, তুমি খাবে, এখন গাও। আবার 3-4বার গাইছে। গায়ার পর বলছেন একটা কাগজ দাও, একটা কাগজ দাও। কাগজ খুঁজে পাচ্ছি না, একটা কাগজও আনতে পারোনি, দেখো দেখো দেখো। একটা ওয়েস্ট পেপার বাস্কেট ছিল, তার মধ্যে একটা খাম, সেই খামটাই অবস্থা আমি তুলে ওকে দিলাম। উনি খামটা খুলে ফেললেন, খুলে ফেলে কি সব লিখলেন। লিখে হঠাৎ তাকে বললেন এই দিনুকে ডাকো, দিনুকে ডাকো। আমাদের দিনু তো দুপুরবেলা ঘুমোচ্ছেন, দিবানিদ্রা দিচ্ছেন, গিয়ে দেখেছে ওকে, খুব বিরক্ত হয়ে ছাতা মাথায় এসে সাবিত্রী বলছেন আমার পাশে বসে। তারপরে রবীন্দ্রনাথ ওকে ওই লেখাটা দিয়ে বললেন যে আচ্ছা এই সুরে এই কথাগুলো বসে গাও তো। বলছেন আমি ভালো বাংলাই জানি না, তো আমার
আকাশ ভেঙে পড়লো মাথায়, ঠিক এই কথা বলছেন। যাই হোক, চেষ্টা করে গানটা করলাম। শেষ হতে বলে দেখছি লিনুদা ঝরঝর করে কাঁদছেন, আর রবীন্দ্রনাথকে বলছে, রবীন্দ্রনাথ তো ঠাকুর দাদার ভাই, দ্বিজেন্দ্রনাথের নাতি ছিলেন দীনেন্দ্রনাথ, রবি দাদা বলতো, রবি দাদা এসব কথা তুমি কোথায় পাও? বাসন্তী হে ভুবন মোহিনী, দিক প্রান্তে বনবনান্তে আম্র ছায়ে, সরোবর তীরে নদী নীরে, নীল আকাশে মলয় বাতাসে বাকিল অনন্ততম মাপ। সেইটা বেরোলো তখন ওখানে। তো রবীন্দ্রনাথকে যখন বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ এইসব কথা তুমি কোথা থেকে পাও, কাঁদছেন। রবীন্দ্রনাথ কি থাইতে হাত দিয়ে এরকম বলেছিলেন, তাই তো তাই তো। দাদা প্রায় 4টে বাজে, আমরা এবার শেষ করবো, কিন্তু ওই যে রবীন্দ্রনাথ শব্দ কোথা থেকে পান এ সম্বন্ধে দুর্দান্ত একটা ব্যাখ্যা আছে। আর আমরা প্রায় সবাই ইউনিভার্সিটি এই ব্যাপারটায় আমরা মনে করি যে ওই ব্যাখ্যা কিন্তু সত্যিকার অসাধারণ ব্যাখ্যা। ওরা চলে যাবে কি একটা না শুনলে চায়ের কাপটা ফেলতে যাচ্ছে, কেউ যাবে না। এখন সত্যি তো আমরা মনে করি যে রবীন্দ্রনাথের অলৌকিক, ঠিক যেই এখন আরো বেশি করে সেটা প্রমাণিত হচ্ছে, এবং ওই মাঝে মাঝে এটা সেটা লাকি দেখি পড়েন মোটামুটি যে জানা অজানা রবীন্দ্রনাথ। সেই সময় ওইগুলো অনেকগুলো জিনিস, যেগুলো একটা ঘটনা, যে ঘটনাটা লাস্ট লিখেছি সেটা হচ্ছে সুইজারল্যান্ডে তখন রবীন্দ্রনাথ আছে সেন্ট মরিসে। একদিন কয়েকজন হাঙ্গেরিয়ান ফ্রেন্ড রথীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী আরো সবাই রয়েছেন, তাদেরকে বললেন যে চলুন একটু এই রাস্তা ধরে যাই, চমৎকার রাস্তায়, একদিকে উপত্যকায় পাইনের ভর্তি, অন্যদিকে গভীর ডিচ, এই রাস্তা খুব ভালো লাগবে। ওরা যাচ্ছেন গাড়ি করে, বেশ কয়েকটা 3-4টে গাড়ি, অনেকটা পথ, প্রায় 60-70 কিলোমিটার যাবেন, বিশেষ কিছু করার নেই, আবার ওখান থেকে ফিরবেন। ইতস্তত বাড়ি, এদিক ওদিক বাড়ি ছড়িয়ে আছে। এবার সেই বাড়ি ছড়ানোর মধ্যে হঠাৎই নজর গেল একটা বাড়ির সামনে, একদম ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ড, সেটা বাড়ির সামনে গোটা মতো তাল গাছ। এটা দেখেই রথীন্দ্রনাথ চমকে গেছে, বীরভূমের একটা অংশ যেন ওখানে গিয়ে হাত। তখন একজন হাঙ্গেরিয়ান ফ্রেন্ড বলছেন যে চলুন না ভেতর গিয়ে দেখা যাক, তাল গাছ যিনি লাগিয়েছে সে লোকটাকে দেখলে হবে। ভেতর ঢুকেছে, একজন রবীন্দ্রনাথ বলছেন আনকুত দেখে কিন্তু ভক্তি হবে না তেমন, সাদা মাটা লোক বেরিয়ে এলেন, এসে বললেন যে বলুন। তো তখন এদের মধ্যে একজন হাঙ্গেরিয়ান ফ্রেন্ড ওইখানকার সুইস ল্যাঙ্গুয়েজটা জানতে, ডায়ালেক্ট, ওই যে হাই জার্মান এই সমস্ত আছে, হাই জার্মান এগুলো সব জানতে, তো তিনি পরিচয় করে দিচ্ছেন। তা যখন রথীন্দ্রনাথ প্রতিমা দেবী এসছে, টেগোর যখন বলেছে, তখন হঠাৎ ভদ্র চমকে বলছেন দ্য গ্রেট পোয়েট টেগোর তার সাথে একটু সম্পর্ক আছে। তখন বলছেন তো ছেলে 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 তো ভদ্র তত্ত্ব কাঁদতে শুরু করছে, আর কোনো কথা না বলে সোজা বাড়ির ভিতরে দৌড় চলে গেছে। সঙ্গে নিয়ে এসছেন তার বোনকে হাত ধরে নিয়ে এসে ওরা দুজন, এদের প্রায় রচনা হচ্ছে দে ড্র্যাগ দাস, টেনে নিয়ে দোতলায়। সেটা দেখা গেল যে সারা তার পরিচয় কি না, তার কৃষক। বাড়িতে কিন্তু ভেতর ঘরটা, বাড়ির ঘরটায় একদম মেঝের থেকে ওপর অব্দি বইয়ে ভর্তি, আর ভদ্র উত্তেজনা কাঁপছে না, এক জায়গা থেকে বার করছে রবীন্দ্রনাথের বই, সবই ট্রান্সলেটেড ইন্টু জার্মান, সব বই। তারপরে বলছেন, উত্তেজনা বলছেন, আমি টেগোরের সব বই পড়েছি, আর আমি সংস্কৃত জানি, আমি উপনিষদ জানি, এবং উপনিষদ থেকে তিনি কিন্তু আবৃত্তি করছেন। একজন সুইস পেজান্ট, একজন কৃষক। তখন তার বোন বলছেন, আমার সবচেয়ে প্রিয় 3টে বই, চিত্রা, ঘরে বাইরে আর ডাকঘর। আমাদের এখানে বিকেলবেলাতে সব এই চাষিবাসী বউরা সব কিন্তু একসাথে হয়েছে,
আমি ওদেরকে পড়ে শোনাই, আমি ব্যাখ্যা করি, ওরা আমার চেয়ে কম জানে, তাই ব্যাখ্যা করে ওরা শোনে। রবীন্দ্রনাথ কোথায় সুইজারল্যান্ড, কোথায় চাষিবাসী মানুষ, কোনো ইন্টেলেকচুয়াল নয়, ইউনিভার্সিটি কোনো প্রফেসর নয়, কিছু নয়, রবীন্দ্রনাথ অবাক। তো এই যে রবীন্দ্রনাথের তখন এখন আবার নতুন করে হচ্ছে, যখন সারা পৃথিবীতে এই ভয়ঙ্কর একটা টার্ময়েল চলছে, সেই তখন রবীন্দ্রনাথের মধ্যে একটা ভয়েস তো খুব দরকার। আমাদের কাজটা যতটা সম্ভব রবীন্দ্রনাথের কথা পৌঁছে দেওয়া, যদি করি তাহলে মানে আমরা নিজেদেরই কিন্তু উপকার করব। তো শব্দ কোথা থেকে এলো সেটা কিন্তু দাদার একটা ব্যাখ্যা আছে। দাদার ব্যাখ্যা যোগের মতো, এবং সেটা সেই যোগটা কিন্তু শুনিয়েছিলেন ভীষ্ম গুহ ঠাকুরতাই কিছুদিন আগে মারা গেল। শুভ গুহ ঠাকুরতার ছোট ছেলে, ওর অনেক সত্যজিৎ রায়ের সিনেমায় অ্যাক্টিং করেছে, সঞ্জীব রায় ফিল্মে করেছে, মিঠা ডাকনা। ওরা তিন ভাই আমার খুব প্রিয়। তো মিঠা পার্টিকুলারলি, তো মিঠা আমাকে একবার একটা যোগ বলছে। যোগটা হচ্ছে এই যোগ, মানে এটি খুব হাসি পাবে, কিন্তু এটার মধ্যে একটা প্রফান্ডিটি আছে। সেটা হচ্ছে যে 1961 সালে যখন রবীন্দ্র শতবার্ষিকী হচ্ছে, সেই সময় পুরীতে বাঙালিরা একটা অনুষ্ঠান করেছিল। তো ওখানে সব ব্যাপারেই জগন্নাথ টেম্পলের হেড প্রিস্টকে প্রধান অতিথি করে আনার একটা রীতি আছে। তো আনা হয়েছে, বলা হয়েছে আপনি কিছু বলুন। তো মিঠা যেটা আমাকে শুনিয়েছিল, আমি সেটা শোনাচ্ছি আপনাদের। ভদ্রলোক বলছেন, মই বেশি কথা কইবার লোক নয়, আমি গুট্টি কথা কইব, মানে আসল একটু কথা বলব। জগন্নাথ আর রবীন্দ্রনাথ দুই ভাই ছিল। বড় ভাইয়ের হাতা পা ছিল না, ও মুখে কহিত, ছোট ভাই লিখিত। তো সেই জন্য হচ্ছে যে বড় ভাই না বললে ওই লেখা সম্ভব নয়। কোয়ালিটি অফ ডিভিনিটি না, লেখার মধ্যে, সুরের মধ্যে, সবকিছুর মধ্যে। রবীন্দ্রনাথ তো নিজে বলছেন যে আমার সুরগুলো যখন ধরে আমি অবাক হয়ে তাকিয়ে দেখি, তখন বুঝি যে এরাই বাঁচবে। কোন সুদূর হতে আমার মনে বাজে, বাণীর ধারা বয়, কখন শুনি না যে, কখন কি যে বলে আমার কানে কানে। এই যে ব্যাপারটা, এটা কোথা থেকে যে আসে আমরা কেউ জানি না, কিন্তু এটা অবশ্যই রবীন্দ্রনাথের মধ্যে এসেছে। না হলে এই কোয়ালিটি আর এই ভলিউমে ওভার 80 ইয়ার্স। প্রফেসর লাল আমাকে আবার বলেছেন যে পার্থ, ক্যান ইউ ইমাজিন ফর 80 ইয়ার্স he maintained that level and never slipped. বরঞ্চ আরো উঁচুতে উঠে গেছে। রিমার্কেবল, মানে ওকে নিয়েই এখন পড়ে থাকাটা দরকার। যে বলছিল পৃথিবীকে বাঁচাতে গেলে আর কোনো নেই, একমাত্র লোক যিনি স্টিপড ইন দ্য পাস্ট, মানে আমাদের ঐতিহ্যে একেবারে চূড়ান্ত, তার মধ্যে আছে চূড়ান্ত মডার্ন। এরকম মডার্ন লোক ভাবাই যায় না। তিনি, তার এক্সিবিশন হচ্ছে পেন্টিংয়ের, তিনি বলছেন যে আমি প্রাউড যে আমার মধ্যে ইউরোপিয়ান আছে, এতটাই তার ইউনিভার্সালিটি। তিনি বিজ্ঞানে আইনস্টাইনের সঙ্গে তর্ক করতে পারেন, এবং সে তর্ক নিয়ে যেটা বলে আজও তর্ক চলছে, কে ঠিক। এইরকম মানুষের কথা শোনাতে হবে মানুষকে, জানতে হবে যিনি কি ভেবেছিলেন, কি বলছিলেন। খুব সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে একটু রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের যে কথা শুনতে চাইছি, হ্যাঁ, ওই দ্বন্দ্বটা একটু শুনতে চাইছি। দ্বন্দ্বটা কি? আচ্ছা, সেটা খুব গভীর দ্বন্দ্ব। দ্বন্দ্বটা হচ্ছে সত্যের স্বরূপটা কি।
দুটো দিক আছে। একটা দিক হচ্ছে সত্যটা এমন একটা আছে যেটা আমার বাইরে, সেই সত্যকে জেনে নেওয়াটা হচ্ছে আমার কর্তব্য। কর্তব্য না হলেও এটাই আমার স্পৃহা, এটাই আমার আগ্রহ, এটাই আমার, কল ইট রিলিজিয়ান, কল ইট হোয়াট এভার ইউ লাইক, তাকে জানা। আরেকটা হচ্ছে যা কিছু আমি দেখছি আছে হয়তো একটা কিছু, কিন্তু আমি যা দেখছি সেটা আমার মনের তৈরি করা। এইটার মধ্যে কোনটা ঠিক, এইটা নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা হয়েছিল। আইনস্টাইন অবশ্যই প্রথম পয়েন্টটাকে সাপোর্ট করছিলেন, রবীন্দ্রনাথ অন্যটাকে করছিলেন। যেটা আমি কবিতাতে, হ্যাঁ, আমি কবিতাতে ওই কথাটাই যেন আমি বলছি। শেষে এসে ফাইনালি দ্যাট ওয়াজ হিজ ফাইনাল আনসার, আমারই চেতনা, আমারই চেতনার কান্না ভেসে, ওই কথাটাই আমি বলতে চাই। তো এইটা নিয়ে ছিল, আমি ডিটেলের মধ্যে আর যাচ্ছি না, বাট বেসিক্যালি ইস্যুটা ওইটা ছিল। এটার একটা কারণও ছিল যে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হতেই, রবীন্দ্রনাথকে দেখবার জন্য তো আইনস্টাইন খুব উদ্গ্রীব ছিলেন। প্রথম চিঠি লিখেছেন, সেটা আছে, আমি দেখেছি এতে রবীন্দ্র ভবনে, হেয়ার মাইস্টার, ডিয়ার মাস্টার বলে লিখছেন রবীন্দ্রনাথকে। তা আপনার সঙ্গে আমি খুব পরিচিত হতে চাই। আগ্রহটা ওর দিকে ছিল, রবীন্দ্রনাথ তো ছিলই। তো বার্লিনে যখন গিয়েছিলেন 1930 সালে, তখন ওর বাড়িতে যান, কাপুত বলে একটা জায়গায় ওর বাড়ি ছিল, সেখানে এই আলোচনাটা হয়। পরে আরেকটা আলোচনা হয়েছিল, সেটা কিন্তু সঙ্গীতের উপর, সেটাও খুব সুন্দর, তার উপরও আমাদের ছবি করা আছে। তো সেই সত্যটা কি, এটা হচ্ছে 1930 সাল, আর 1924-25 সালে ফিজিক্স একটা রেভলিউশন ঘটে গেছে, সেটাকে বলে কোয়ান্টাম মেকানিক্স দেশ। সেখানে দেখা যাচ্ছে হঠাৎ যে এই যে বহির্জগৎটা, বিশেষ করে যেটা অনুপরমাণুদের যে জগৎটা, সেটা কিন্তু দর্শক নিরপেক্ষ নয়। সেটা আমি দেখলে সেটা পাল্টে যাচ্ছে, এই ব্যাপারটা আছে, একটা অবজারভার ডিপেন্ডেন্স। আর কাউকে কিছু মেজার করতে গেলেই সে চেঞ্জ করে যাচ্ছে। এইটা আইনস্টাইনকে খুব গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। উনি এটা বিশ্বাস করতেন না। রবীন্দ্রনাথকে এতই ভক্তি করতেন যে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হতে প্রথম প্রশ্নটাই এটাই করেছিলেন যে আপনি কি বিশ্বাস করেন যে ডিভাইনেস আইসোলেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড? রবীন্দ্রনাথ প্রথমেই বলছিলেন ন। যেটা আমাদের এখানকার ঐতিহ্যের, আমাদের ট্র্যাডিশনাল ফিলসফিটাই তাই, যে এটা একই, আমরা সকলেই তারই অংশ, আলাদা কিছু না। কিন্তু প্রশ্ন তখন উঠেছিল, রবীন্দ্রনাথ, আইনস্টাইন বলছেন যে একটা ঘরে যদি টেবিল থাকে, সে ঘরে কেউ না থাকে, তাহলে কি টেবিলটা নেই? তিনি বলছেন অবশ্যই নেই। যতক্ষণ না সেখানে একজন মানুষ গিয়ে সেটাকে টেবিল বলে দেখছে, তখন তো ওখানে টেবিল নেই, যে কতগুলো রিভলভিং চার্জ বা কি ইলেকট্রন প্রোটন কোথায় কি ঘোরাঘুরি করছে, এটা আছে। তো টেবিল হিসেবে আমি দেখছি মানুষ। এই নিয়ে তর্ক আর কি। লাস্টে ইন্টারেস্টিংলি মানে ওদের কনসেপ্টটা তো কি, যে গড, মানে আইনস্টাইন সেই সেন্সে হিউম্যান, মানে গড অ্যাজ সামবডি সিটিং ইন হেভেন, ওরকম তো ন্যাচারালি অত ক্রুড আইডিয়া অফ গড তো ওনার থাকবে না। বাট দের ইজ আ প্রিন্সিপল which is there, which is working in everything. সেটা আমার বাইরে, এটা ওরা মনে করত। তো
শেষে যখন উনি বলছেন না, রবীন্দ্রনাথ বলছেন ওরকম কিছু নেই, আমরা ওসব কিছু বিশ্বাস করি না, তখন উনি বলছেন ইন দ্যাট কেস আই এম মোর রিলিজিয়াস দেন ইউ। আমাদের দেশে ঈশ্বর হোয়াট এভার ইট ইজ, তার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক যেটা, সেটা কিন্তু এব্রাহামিক ফেতে নেই, সেটা নিউ টেস্টামেন্টে এসে যীশু খ্রিস্টের মধ্যে ঢুকেছিল। কিন্তু আই অ্যান্ড মাই ফাদার আর দ্য সেম, আর ওয়ান, মাই ফাদার বোথ। তো সেটা একটা অন্য ব্যাপার, কি করে ওর মধ্যে এটা এসেছিল, প্রথম 30 বছর কোথায় ছিলেন কেউ জানে না, সে নিয়ে অনেক কনজেকচার আছে, তার মধ্যে আজকে ঢুকবো না। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এই দুটো মতের মধ্যে একটা অমিল। এখন মডার্ন সায়েন্স থেকে সকলেই বলছে যে রবীন্দ্রনাথই ঠিক বলছিলেন, বেশিরভাগ এখনকার সায়েন্টিস্ট যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছে তারা সেটাই মনে করে, নট অল বাট ভেরি সিগনিফিকেন্ট নাম্বার। এবার আজকে এখানটা শেষ করবো, কারো যদি কোনো প্রশ্ন থাকে। আমরা কটা বাজে? 6টা 4টে বেজেছে আমাদের। কারো যদি কোনো প্রশ্ন থাকে তারা অবশ্যই করতে পারেন, যে কোনো ক্ষেত্রে। স্যার আপনার তো বোস তখন ছিল সত্যনারায়ণ বোস, আইনস্টাইনের যে আপেক্ষিকতা তত্ত্বটা তৈরি হয়েছিল, আইনস্টাইনের যে আপেক্ষিকতা তত্ত্ব আইনস্টাইন, তা সেখানে ওই বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স লেখা থাকে, তো সেখানটায় বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ল না, ওটা ওটা রিলেটিভিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। না, ওনার নামটা, ওই বোসের নামটা ওনার আগে আছে কেন? ওটা কোনো কারণ কিছু কাজটা ওনারই, আচ্ছা, অরিজিনাল কাজটা ওনারই করছে, কারেকশন সেটা আইনস্টাইন ব্যবহার করেছিলেন কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স করতে গিয়ে, রিলেটিভিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা। সে তো তোমার আমি তোমাকে বলি ব্রাউনিয়ান মোশন তো ব্রাউন অবজার্ভ করেনি, আইনস্টাইন অবজার্ভ না না, ওটা ব্রাউন কিন্তু অবজার্ভ করেছিলেন, কিন্তু তার প্রথম ব্যাখ্যাটা দিয়েছেন আইনস্টাইন, এবং নামটাও দেন আইনস্টাইন। ব্রাউনিয়ান নামটাও ব্রাউনিয়ান মোশন আইনস্টাইন দিয়েছেন। আইনস্টাইনকে যেন খুব রেসপেক্ট করি, উনি কিন্তু সায়েন্স সবাইকে রেসপেক্ট করেন। উনি পলান গ্রেড নিয়ে পড়েছিলেন যেটা, ইভেন ফার্মি ডিরাক কোথায়, ডিরাক যে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন। আমাকে স্যার আমার অনুভূতির কিছু কথা বলি, মানে আপনাকে, আমি যেহেতু বিজ্ঞানী, আপনি ব্যাপারটা বুঝবেন। আমরা সৃষ্টির একটা অংশ, বাকি জড় পদার্থ যেগুলো বলছি, মানে আমাদের নিরিখে যারা জড় পদার্থ, মানে আমি বলছি জড়, সে জানি না তার প্রাণ আছে কিনা। সবাই নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তারাও সূত্র মেনে চলে, আমিও সূত্র মেনে চলি। বিজ্ঞানের ফাদার অফ সায়েন্স থার্মোডাইনামিক্সকে বলি, মোটামুটি লর্ড অফ সায়েন্স আমি বলি। তো সেই নিরিখে যদি ব্যাখ্যা করি আমি, তো আমরা যে দেখি যে যত দিন যাচ্ছে বিশৃঙ্খলা বাড়ছে, নেচারে বিশৃঙ্খলা বাড়ছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। হ্যাঁ, বিশৃঙ্খলা বাড়ছে। বিশৃঙ্খলা বাড়ার সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জটা কমছে, মানে এনার্জি অন্য ফর্মে যাওয়ার, মানে আনঅ্যাভেলেবিলিটি বাড়ছে, অ্যাভেলেবেল এনার্জিটা কমছে, ট্রান্সফরমেশনটা কমছে। মানে আমি যদি জীবনের সঙ্গে তুলনা করি, মানে জগতের এই জাগতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার মনে হয় আমরাও আইসোলেটেড হচ্ছি। আমরাও একটা সময় একান্নবর্তী ছিলাম, অ্যাসোসিয়েটেড ছিলাম, দিন দিন যেন আমরাও যেন আইসোলেটেড হচ্ছি, পৃথক হচ্ছি, বিচ্ছিন্ন হচ্ছি। আমাদের মধ্যেও যেন এন্ট্রপি হচ্ছে, এন্ট্রপি বাড়ছে, আমরাও যেন এক্সচেঞ্জটা কমছে। আমরাও যেমন এনার্জি একটা ফর্ম থেকে, একটা সিস্টেমের একটা ফর্ম থেকে অন্য ফর্মে যাওয়াটা যেমন কমছে, আমাদের মধ্যেও যেমন আদান প্রদানটা কমছে। তো আমার মনে হয় এটা যেন ছন্দে চলছে। সৃষ্টির সেরা জীব আমরা, আমাদের মধ্যে যে পরিবর্তনটা এবং আমাদের চারপাশে জাগতিক সৃষ্টির মধ্যে পরিবর্তনটা, আমার মনে হয় একই ছন্দে চলছে। এটা আমার অনুভূতি, আমার মনে হয়। এটা আপনার কি মনে হয় সেটা? হ্যাঁ, আমি অনেকটাই একমত। একটাই কথা খালি মনে রাখতে হবে যে এটা একটা অ্যানালজি,
হ্যাঁ এক্স্যাক্টলি একটা প্রকৃত বিজ্ঞান অঙ্ক কোষে বলা যায়, আরেকটা হচ্ছে তার সঙ্গে অ্যানালজিতে বলা যায়। এই ফুটুনদা বলুন, এটা লাগবে লাগবে এটা? না না, আচ্ছা, পার্থদাকে নমস্কার। বয়সে আপনি প্রবীণ, কিন্তু আপনার মা রয়েছে এখনো 103 বছর বয়স, মানে আপনি এখনো ছেলে। আপনি এখনো ছেলে। আমার মাও রয়েছে 86 বছর বয়স, আমিও এখন ছেলে। এখন এতক্ষণ ধরে আপনার সঙ্গে মিশে কথা শুনে এবং এর আগে আপনাকে শুনে, আপনাকে জেনে একটা আমার প্রশ্ন মাথায় ঘুরছে যে সমুদ্রে যখন এক একটা ধারা গিয়ে পড়ে তখন সমুদ্রে তারার কোনো অস্তিত্ব থাকে না, একটাই পরিচিতি, সেটি হচ্ছে সমুদ্র। আপনি বিজ্ঞান, সাহিত্য, শিল্প, সঙ্গীত, ব্যক্তিত্ব, ছবি আঁকা, এদেশ বিদেশ, একাল সেকাল, এই গোটাটাকে দেখে জীবনের একটা চূড়ান্ত পর্যায়ে এসে কি আপনার মনে হয় বারে বারে আর আশা হবে না? কিন্তু ইনএভিটেবল, বারে বারে আর আশা হবে না। আর বারে বারে কেন, আর আশাই হবে। আর আশাই হবে। আপনি কি এতেই বিশ্বাসী? সহমত। তাহলে ভারতীয় দর্শন, ভারতীয় দর্শনের একটাই জিনিস আমি মানি না, সেটা হচ্ছে পুনর্জন্ম। আমার কাছে এখন অ্যাবসার্ড মনে হয়। একদম এই কথাটাই যখন আপনি একটু বিস্তৃতিতে যাবেন তখন তো পুনর্জন্মবাদ চলে আসবে, যেটি সম্পূর্ণ একটি অন্ধকার ঘরের মধ্যে একটি কালো বিড়াল অন্বেষণের মতো একটা দর্শন। এর মধ্যেই হবে। পার্থদা, এখন রবীন্দ্রনাথ এমনটা বিশ্বাস করতেন না। হ্যাঁ, রবীন্দ্রনাথ এমনটা বিশ্বাস করতেন না, মনে হয় না করতেন না। উনি কিন্তু প্ল্যানচেট করেছিলেন, সে নিয়ে গল্প বলতে ওটা রবীন্দ্রনাথ না, মানে একটা মানুষের মধ্যে অনেক কিছু থাকে যেটা প্রক্ষিপ্ত অংশ, ওটা রবীন্দ্রনাথের প্রক্ষিপ্ত অংশ। হ্যাঁ, কিন্তু গোটা রবীন্দ্রনাথটাকে যদি আমরা টানি তাহলে ওইটা রবীন্দ্রনাথ নয়। রবীন্দ্রনাথ আমাদের অভিভাবক, রবীন্দ্রনাথ কবি, রবীন্দ্রনাথ শিল্পী, রবীন্দ্রনাথ পৃথিবীর অভিভাবক, এই ইত্যাদি ইত্যাদি রবীন্দ্রনাথ আমাদের কাছে গ্রহণীয়। অনেকে বলেন প্ল্যানচেট করেছেন ইত্যাদি ইত্যাদি, ওই জায়গাগুলোকে রবীন্দ্রনাথকে তুলে ধরতে চান, আমি ব্যথা পাই, আমি ব্যথিত হই, ওই রবীন্দ্রনাথটাকে তুলে ধরি। কিন্তু আপনি এটা ফ্যাক্ট বলে মানেন কি? কোনটা? উনি ওটা করেছিলেন। হ্যাঁ, এটা তার জীবনের ইতিহাসে আছে, করেছেন। এটা এবং নিয়ে একটা জিনিস বলবো, আপনার বলাটা। এবং রবীন্দ্রনাথ কিন্তু পুনর্জন্মেও বিশ্বাসী। তার অধ্যাত্ম চেতনা, তার দর্শন চেতনা পুরোপুরি ভারতীয় দর্শন চেতনা, যেখানে জীর্ণ বসন পরিত্যাগ করে নতুন আরেকটি বসন গ্রহণ করাই হলো জীবনের চৌকাঠ। সেটা আমি নাও হতে পারে, আমি নাও হতে পারি, আমি নাও হতে উনি পারি। যেটা বলেছেন যে তখন আমায় নাইবা মনে হয়। হ্যাঁ, আমি নাও হতে পারি। তখন কি হয়তো বলবো, ভোরের এই কাক হয়ে, তাও হতে পারে। আমিটা হচ্ছে ইউনিভার্সাল আই, হয়তো ভোরের কাক হয়ে আমি নাও হতে পারি। এই আইটা আছে এবং এই আই সেন্সটা চলবে। আমার উত্তর আমি পেয়ে গেছি যে আপনি এতে বিশ্বাসী নন। আমার উত্তর আমি পেয়েছি। তবে আপনি যখন প্ল্যানচেটের কথাটা, না মানে আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন পুনর্জন্মে, মানে কোন লেখা থেকে আপনার মনে হয় পার্টিকুলারলি? প্রথম কথাই হচ্ছে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, রবীন্দ্রনাথের ছেলেবেলা, রবীন্দ্রনাথের আত্মপরিচয়, যেগুলোতে রবীন্দ্রনাথ আছেন, এবং বিশেষ করে
চিত্রা, চৈতালি, গীতিমাল্য এবং গীতাঞ্জলি, যেখানে কিন্তু রবীন্দ্রনাথ এই লৌকিক জগতের পর আরেকটা জগৎ অপেক্ষা করছে, কোনো একজন ক্যাপ্টেন এসে আমাকে নিয়ে যাবেন ক্রসিং দ্য বারের ওপারে, এবং সেই সিংহদ্বারটা আমাদের অপেক্ষা করছে। এরকম রবীন্দ্রনাথের বহু লেখার মধ্যে, রবীন্দ্রনাথের নাটকের মধ্যেও আছে। রবীন্দ্রনাথের রাজা কে? সেই অদৃশ্য রাজা তো এপারের রাজা, ওপারের রাজা। না, সেই রাজাতে আমি বিলীন হয়ে যেতে পারি, বিলীন হয়ে যেতে পারি, আমার অস্তিত্ব আশা করে থাকবে না। না 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 না, তার নয়, কিন্তু রোটেশন, আবার আমি ফেরত আসবো, আবার আমি আসবো। এসব কবির এতে না, এসে কিন্তু থাকতে উনি পারে। আবার বলছেন যে Anyway, ঘরেও নয় পরেও নয়, যেজন আছে মাঝখানে। এসব উনি নিয়ে কিভাবে এটা বলছেন? এসব নিয়ে তর্ক শেষ কোনোদিন হবে না। রবীন্দ্রনাথের অনেক এখানে কন্ট্রাডিকশন আছে। না, না, contradiction তো আছে। ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, এই যে উনি প্ল্যানচেট করতেন, এটা আমার কাছে একটা খুবই ডিস্টার্বিং ব্যাপার। এত রেশনাল লোক এরকম একটা করছেন কি করে? একবার একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমি বিশ্বভারতীর সঙ্গে অ্যাসোসিয়েটেড বলে ওদের একটা কমিটিতে, কোনো একটা পাবলিকেশন কমিটিতে আমি মেম্বার ছিলাম, এবং তার চেয়ারম্যান ছিলেন শঙ্খ ঘোষ। একটা মিটিংয়ে আমি গেছি, গিয়ে দেখছি অন্য কেউ আসেননি, শঙ্খদা এসছেন, আমি এসেছি। তো আমি সুযোগটা নিয়ে শঙ্খদাকে জিজ্ঞেস করলাম যে দেখুন, আমার এরকম একটা অস্বস্তি আছে মনে, এটা অ্যাকচুয়ালি উনি করতেন কি করতেন না, কি ভাবতেন, আপনি কিছু আমাকে একটু আলোকপাত করতে পারেন? উনি বললেন যে আপনি ঠিকই বলেছেন, কিন্তু রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সবকিছু নিজে যাচাই না করে বলতেন না। তো সেই যুগে ইউরোপে প্ল্যানচেটটা খুব পপুলার হয়েছিল, তখন উনি বললেন করে দেখা যাক, এইভাবে উনি করেছিলেন। কিন্তু আমার বাবাকে একটা কথা উনি বলেছিলেন, যেটা আমার বাবা বইতে লিখে গেছে, শঙ্করবাবু বাবা, সেটা ঘটনাটা আমার বললেন। ঘটনাটা হচ্ছে, ওনার বাবা এবং আর দু একজন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেছে। রবীন্দ্রনাথ একটা ইজি চেয়ারে রিক্লাইন করে বসে আছেন, এরা কথাবার্তা বলছে। যেই প্ল্যানচেটের কথা বলেছেন, উনি একেবারে নড়ে চড়ে বসে বললেন, দ্যাটস অফ কোর্স ননসেন্স। আমি থ্যাংক ইউ শঙ্করনাথ। আর কেউ? তাহলে আমরা এখানে শেষ করতে পারি?